আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দেন। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দেন আর একটু জানান ভাইয়া সবকিছু ঠিক আছে কিনা। একটু জানান। আচ্ছা, একটু ক্লাসটা পারলে টাইমলাইনে শেয়ার করে দেন অথবা বন্ধুদেরকে মেনশন করে দেন। একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দেন অথবা বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। সবাইকে দ্রুত জয়েন করতে বলেন। আচ্ছা, আসসালামু ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ঠিক আছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। বলেন আপনাদের সবার কি অবস্থা ভাইয়া? পড়ালেখার কি অবস্থা? পেজে অনেকদিন পরে লাইভে আসা, যদিও আমাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে, আমাদের প্রাইভেট পেজ গুলোতে একটু লাইভে যাওয়া হয় ওদের জন্য। পেজে আসলে সময় হয় না, সবকিছু মিলাই সময় একটু ম্যানেজ করতে কষ্ট হয়। তারপর আপনাদের যেহেতু এক্সাম চলে আসছে, আর বেশি দিন নাই, আর ধরতে গেলে প্রায় আমাদের 2 মাসের মতো আছে, দেন এরপরে কিন্তু আমাদের এক্সাম চলে আসবে। সো এর মধ্যে শেষ সময় প্রস্তুতি সবকিছু আমাদেরকে কি করা দরকার ভাইয়া? গোছায় নেওয়া দরকার। এই সময় আমাদেরকে খুব বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আমাদেরকে এখন বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রশ্ন করে, কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয়। এরপর আমাকে সিলেক্টিভ টপিকগুলো বের করতে হবে। এর পাশাপাশি কি আছে ভাইয়া? এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আছে যেগুলো আমাকে ভালো করে অ্যানালাইসিস করে দেখতে হবে। আচ্ছা ভাই, অ্যাকাউন্টিং ক্লাস কয়টা নিলে ভালো হতো? এমসিকিউ সলভ ক্লাস। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ সলভ ক্লাস নিব। আস্তে আস্তে সবকিছু নিব, এক্সাম চলতেছে, পাশাপাশি ওভারঅল সবকিছু নিব ইনশাল্লাহ। আস্তে আস্তে জয়েন করে ফেলেন, বন্ধুদেরকে মেনশন করে দেন। আমি একটু পরে শুরু করে দিব। এর মধ্যে জয়েন করে ফেলেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন কষ্ট করে। অলরেডি আমাদের এক্সাম চলতেছে, অনেকে এক্সাম দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় মেবি 300 জন এক্সাম দিয়ে ফেলছে। 300 জন এক্সাম দিচ্ছে। সো প্রতিযোগিতা কিন্তু বেড়েই চলেছে। সময় যত যাবে প্রতিযোগিতা তত বাড়বে। সো নিজেকে খুব দ্রুত ভালোভাবে গোছায় নিতে হবে। আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকিরাও একটু ভাইয়া কি করেন কষ্ট করে। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। একটু মেনশন করে দেন একটু দ্রুত, আমি 1 মিনিট সময় দিব, এরপর আমি শুরু করে দিব। ঢাবি প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস অ্যাকাউন্টিং, আমরা অ্যাকাউন্টিং সমাধান করব। বিগত সালে কোন ধরনের প্রশ্নগুলো আসছে আমরা জাস্ট একটু রিভিশনের মতো একটু সমাধান করব, এবং আমরা সর্বশেষ আমরা অ্যানালাইসিস করে বলে দিব কি কি পড়া দরকার না দরকার ইত্যাদি, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। একটু কষ্ট করে ভাই মেনশন করে দেন, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দেন, সবার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু পরে শুরু করে দিচ্ছি আমাদের কি ক্লাস ভাইয়া? ডিউ কোশ্চেন ব্যাংক ক্লাস। সো এখানের মধ্যে এমসিকিউ, থিওরি আছে প্লাস ম্যাথ আছে। ম্যাথের গুলো আমি বোর্ডে লিখে দিব, থিওরি গুলো আমি সরাসরি মুখে বলবো। কিছু এমসিকিউর অপশন থাকবে না, কিছু এমসিকিউ থাকবে যেগুলোর অপশনই থাকবে না। সো আপনাকে অপশন ছাড়া কি করতে হবে ভাইয়া? অ্যান্সার গুলো করতে হবে। কারণ মোটামুটি আপনারা অ্যাডমিশনে কি করছেন? মোটামুটি 3 মাস কিন্তু প্রিপারেশন নেওয়া শেষ। এর মধ্যে সবার কিন্তু হিসাব বিজ্ঞান শেষ করার কথা। সো আপনাকে কিছু এমসিকিউ থাকবে যেগুলো আমি অপশনই বলবো না, আপনাকে সরাসরি অ্যান্সার দিতে হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একাডেমিকদের জন্য ক্লাস নিবেন কবে? আচ্ছা, নিব সামনে নিব, যেহেতু অ্যাডমিশন নিয়ে একটু প্যারায় আছি, সামনে নিব। আচ্ছা আসেন তাহলে, সবাই রেডি হয়ে যান, আসেন তাহলে আমরা শুরু করি। আমরা আপাতত যার আসছি আমরা শুরু করি, বাকি আস্তে আস্তে শুরু করবে। তাহলে হাতে নিলাম ঢাবি প্রশ্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক। আচ্ছা, তাহলে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবেন, সেটা ম্যাথ হোক সেটা থিওরি হোক। আচ্ছা, নাম্বার ওয়ান প্রশ্ন। তাহলে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে আমরা শুরু করলাম। আমাদের নাম্বার ওয়ান প্রশ্ন, আমি খুব সংক্ষিপ্ত লিখবো। একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে কত টাকায় ভাইয়া? সম্পত্তি ক্রয় করা হয়েছে 5 লক্ষ টাকায়। যেটার আয়ুষ্কাল কত? যেটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আপনার 50,000 টাকা। সম্পত্তি ক্রয় 5 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। পদ্ধতি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করা হয়। সরল রৈখিক পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করা হয়। দেন তারপরে এখন পর্যন্ত টোটাল পুঞ্জীভূত অবচয় কত ভাইয়া? এখন পর্যন্ত টোটাল পুঞ্জীভূত অবচয় হচ্ছে 2,25,000 টাকা। অর্থাৎ আজ পর্যন্ত
আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে আজকে পর্যন্ত পুঞ্জীভূত অবচয় 2,25,000, এটা বিক্রয় করছে, সম্পত্তি বিক্রয় করছে 2,50,000 টাকায়। আপনাকে বলছে ভাইয়া লাভ ক্ষতি কত, দেখে আমাকে অ্যান্সার করেন তো ভাইয়া, লাভ বা ক্ষতি কত? ঢাবির জন্য অবচয় খুবই গুরুত্বপূর্ণ, ঢাবির জন্য অবচয় খুবই গুরুত্বপূর্ণ। ভাই আপনারা কি পেইড বেচে ক্লাস করান? আমাদের পেইড বেচ অলরেডি 2টা লঞ্চ হয়ে আমাদের প্রায় শেষের দিকে, এখন আমাদের এক্সাম বেচ চলতেছে একটা, এটারও মোটামুটি তারও 10 দিনের এক্সাম দিয়ে ফেলছে, ডিসেম্বরের শুরুর দিকে আমরা আরেকটা এক্সাম বেচ আনবো ইনশাল্লাহ। আচ্ছা দেখি অ্যান্সার করেন ভাইয়া। একটা সম্পত্তি ক্রয় করতে 5 লক্ষ টাকায়, ভগ্নাবশ মূল্য 50, সরল রৈখিক পদ্ধতি 10% হারে অবচয় ধার্য করা হয়। আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় 2,25,000 এবং বিক্রয় করতে 2,50,000। আপনাকে বলছে লাভ ক্ষতি কত? আমি অপশন দিব না, আমি কিন্তু কোনো অপশন দিব না, আমি অপশন দিব না। দেখে আমাকে বলেন লাভ হবে নাকি ক্ষতি হবে? ভাইয়া একটু বড় করে লিখেন। আচ্ছা বড় করে লিখবো, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন, কথাটা একটু শুনবেন। সম্পত্তি ক্রয় 5 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, সরলরৈখিক পদ্ধতিতে 10% হারে অবচয়, আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় টোটাল অবচয় হয়েছে 2,25,000, আজকের দিনে এটা বিক্রয় করতে 2,50,000। আপনাকে বলেছে লাভ ক্ষতিগত, আপনাকে বলা হয়েছে লাভ ক্ষতিগত। আচ্ছা আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলেন। আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় এবং আজ বিক্রয় এবং আজকে বিক্রয় করছে 2,50,000, লাভ ক্ষতিগত, লাভ ক্ষতিগত, লাভ ক্ষতি কত? ক্ষতি 3 লক্ষ টাকা, ক্ষতি 25,000 টাকা, 20,000 টাকা, কোনটা হবে? দ্রুত অ্যান্সার করেন। ঢাবির জন্য অবচয় খুবই গুরুত্বপূর্ণ, ঢাবির জন্য অবচয় খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এই বছরও পাবেন, একটা প্রশ্ন এই বছরও পাবেন। আচ্ছা এখনো জয়েন করতেছেন সবাই। আচ্ছা আসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন সবাই চলে আসেন, অ্যান্সার করেন। আচ্ছা একজনের অ্যান্সার পাইছি আমরা, আমরা অ্যান্সার পাইছি। আচ্ছা তানহা সূচি জানাইছে 25,000 টাকা ক্ষতি, তানহা সূচি আমাদেরকে অ্যান্সার করছে ভাইয়া 25,000 টাকা ক্ষতি। বাকির অ্যান্সার করেন। সম্পত্তি ক্রয় 5 লাখ, ভগ্নাবশেষ 50, সরলরৈখিক পদ্ধতি 10% হারে অবচয়, আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় 2,25,000, আজকেই বিক্রয় 2,50,000, তাহলে লাভ ক্ষতি কত টাকা? লাভ ক্ষতি কত টাকা? আচ্ছা তারান্নুর বলছে লাভ হচ্ছে 25,000 টাকা, 25,000। বাকিদের অ্যান্সার কোথায়? বাকিদের অ্যান্সার কোথায়? বাকিদের অ্যান্সার কোথায়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। ক্ষতি, বিদ্যাসাগর বলছে ক্ষতি 25,000 টাকা। বাকিরা এখনো এত সময় নিলে হবে না। আচ্ছা তামান্না বলছে 2,500 টাকা লাভ। আচ্ছা দেখেন একটু দেখেন ভাইয়া, আজকের দিনের পুঞ্জীভূত অবচয় কত? আজকের দিনের পুঞ্জীভূত অবচয় 2,25,000, সম্পত্তি ক্রয় 5 লক্ষ টাকা, সম্পত্তি ক্রয় করছি ভাইয়া 5 লক্ষ, আজকের দিনের পুঞ্জীভূত অবচয় টোটাল ব্যয় হয়েছে কত? টোটাল ব্যয় হয়েছে 2,25,000। তাহলে আজকের দিনের বই মূল্য কত? আজকের দিনের বই মূল্য 2,75,000। আজকের দিন অর্থাৎ আমি আজকের দিনে 2,75,000 টাকায় সম্পত্তিটা বিক্রয় করতে পারবো, কিন্তু বিক্রয় করছি কত ভাইয়া? 2,50,000, বিক্রয় করছি 2,50,000। তাহলে কম বিক্রয় করছি, তাহলে কমটা কি ভাইয়া? কমটা হচ্ছে ক্ষতি, ক্ষতি, ক্ষতি হবে, ক্ষতি হবে। হ্যাঁ 2,25,000 টাকা হবে ক্ষতি, 25,000 টাকা হচ্ছে ক্ষতি। যারা লাভ অ্যান্সার করছেন বা অনেকে অ্যান্সারই করতে পারেন নাই, বলেন বুঝতে পারছেন কিনা ভাইয়া? লাভ হবে না ক্ষতি হবে। আমার বই মূল্য কত? বই মূল্য হচ্ছে 2,75,000, কিন্তু আমি যদি বই মূল্যের অতিরিক্ত বিক্রয় করি তাহলে লাভ, বই মূল্যের কম বিক্রয় করলে তাহলে ক্ষতি। বই মূল্য 75, বিক্রয় করছি 50, তাহলে বাকি 25 কত? বাকি 25 হচ্ছে ক্ষতি, ক্ষতি। বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেকে অ্যান্সার করতে পারেন না ভাইয়া। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঢাবিতে অবচয় থেকে প্রত্যেক বছর প্রশ্ন করে। এই বছর আপনারা প্রশ্ন পাবেন, এই বছর আপনারা শিওর থাকেন আপনারা অবচয় থেকে প্রশ্ন পাবেন। বলেন বুঝতে পারছেন ভাইয়া? সো লাভ ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ ঢাবির জন্য, অবচয়ের মধ্যে লাভ ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন ভাইয়া? বুঝছি ভাইয়া। সো এগুলো একটু মাথায় রাখবেন কিভাবে করতেছে। বই মূল্য বের করবেন, বই মূল্যের অতিরিক্ত বিক্রয় করলে লাভ, কম বিক্রয় করলে ক্ষতি, কম বিক্রয় করলে ক্ষতি। ওকে ভাইয়া দেখে আসেন 2 নাম্বার প্রশ্ন, একটু 2 নাম্বার প্রশ্নটা দেখেন, 2 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। এখানে বলছে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যের কি দেয়া আছে? ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে, ক্ষতি হবে। এখন দেখেন ভাইয়া 2 নাম্বার প্রশ্ন, সমাপনী মজুদ, ঠিক আছে, সমাপনী মজুদের কি দেয়া আছে ভাইয়া? ক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং কি দেয়া আছে? বাজার মূল্য। সমাপনী মজুদের ক্রয় মূল্য দেয়া আছে এবং বাজার মূল্য দেয়া আছে। ক্রয় মূল্য হচ্ছে 15,500, ক্রয় মূল্য 15,500 এবং বাজার মূল্য হচ্ছে 12,500, 12,500। সমাপনী মজুদ যার ক্রয় মূল্য 15,500, বাজার মূল্য 12,500।
এখন আপনাকে বলছে সমাপনী মজুদ প্রথমত কি হয়েছে, গণনা থেকে বাদ পড়ছে। আমরা কোথায় হিসাব করি, বিক্রিত পণ্যের ব্যয়ে, গণনা থেকে বাদ পড়ছে। এখন আপনি যদি সমাপনী মজুদকে সঠিকভাবে লিপিবদ্ধ করেন তাহলে মুনাফায় কি প্রভাব পড়বে, এটা কি পড়ছে ভাইয়া, বাদ পড়ছে, এই হিসাবটা বাদ পড়েছে, বাদ পড়েছে। এখন যদি কি করা হয় ভাইয়া, সঠিকভাবে লেখা হয়, সঠিকভাবে লেখা হয় তাহলে তাহলে মুনাফায় কি প্রভাব পড়বে, তাহলে মুনাফায় প্রভাবটা কি দেখি বলেন তো ভাইয়া। মুনাফায় প্রভাব, মুনাফায় প্রভাবটা বলেন, মুনাফা কি বাড়বে নাকি কমবে, দুইটার একটা হবে, বাড়বে অথবা কমবে। কত টাকায় কম বেশি হবে দেখি বলেন তো। সমাপনী মজুদ আমরা জানি দুইটা মূল্যে দেখানো হয়, এর মধ্যে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করবো আপনারা ভালো করে জানেন, একটা 15,500 আর একটা 12,500 গণনা থেকে বাদ পড়েছে। এখন আমি যদি এটাকে সঠিকভাবে লিপিবদ্ধ করি তাহলে এটা আমার মুনাফায় কি প্রভাব ফেলবে, মুনাফায় কি প্রভাব ফেলবে। আচ্ছা তানহা সূচি বলছে মুনাফা বৃদ্ধি পাবে 12,500 টাকা। আচ্ছা এরপরে আচ্ছা নওশিনও বলছে মুনাফা বৃদ্ধি পাবে 12,500 টাকা। দেখি বাকিরা কি বলে, বাকিরা বলেন একটু। এখানে বোঝার কিন্তু এখানে কিন্তু অনেক বেসিক পড়া আছে, এখানে অনেক বেসিক কিছু আছে। বাড়বে, বাড়বে, আচ্ছা শারিন বলছে বাড়বে কত টাকা, টাকা কিন্তু আমার দুইটা, 15,500 12,500, কত টাকা বাড়বে, কত টাকা বাড়বে, এটাই হচ্ছে আমার কথা। বাড়বে, ওকে বাড়বে, বুঝলাম। কত টাকা বাড়বে ভাইয়া, মুনাফা বাড়বে, ওকে রিনা আক্তার মুনাফা বাড়বে কত, বলেন বলেন সবাই বলেন, যারা ক্লাস করতেছেন কষ্ট করে অ্যান্সার করার চেষ্টা করবেন, ভালো কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। 12,500 টাকা বাড়বে, হাইবা বলছে 12,500 টাকা বাড়বে। এখন ভাইয়া আমরা কি শিখছি, সমাপনী মজুদ পণ্য কোনটা নির্ণয়, কোনটা আমি মূল্যায়ন করব, সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা কি ধরবো, সমাপনী মজুদ পণ্য ধরবো। যেহেতু দুইটা মূল্য থাকবে কমটা, তাই 12,500 নিব। ঠিক আছে, ঠিক আছে, 12,500 বাড়বে, 12,500 টাকা। তাহলে যেটা কম সেটাকে নিব, ওকে নিলাম, এটাকে নিলাম। সেটা কি করছে ভাইয়া, বাদ পড়ছে। এখন আমরা কি করি, বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় থেকে কি করি, সমাপনী মজুদ বিয়োগ করি। সমাপনী মজুদ বিয়োগ করলে আমার ব্যয়টা কি হয়ে যায়, ব্যয়টা আরো কমে যায়, ব্যয় কমে যায়। ব্যয় কমে গেলে কি হয় ভাইয়া, ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যায়। ব্যয়ের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক, ব্যয় কমলে মুনাফা বাড়ে, আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে মুনাফা কমে। যেহেতু আমি এটা সঠিকভাবে লিখবো, লিখলে আমার ব্যয় কি হবে, ব্যয় কমে যাবে, ব্যয় কমলে আমার মুনাফা বেড়ে যাবে। সবার অ্যান্সার ঠিক আছে। স্যার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন না, স্যার এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, বুঝতে পারছেন কিনা বলেন ভাইয়া। সো এখানে আমার কি আছে, এখানে আমার আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমার যে হিসাব বিজ্ঞান নীতিমালা, রক্ষণশীল নীতিমালা, সেটা আমাকে বলছে সম্পদ কম দেখাও, সম্পদ কমের জন্য আমি কমটাকে ধরবো। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। দেখি ভাইয়া পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, অবচয়, অবলোপন, প্রাথমিক খরচ এবং অগ্রিম প্রদত্ত ভাড়া। জি বুঝছি, ওকে বুঝলে ক্লিয়ার। আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্ন, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কোনটি, অবচয়, অবলোপন, প্রাথমিক খরচ, অগ্রিম প্রদত্ত ভাড়া, বলেন। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখি ভাইয়া আমাদের দুইটা প্রশ্ন শেষ। নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, অবচয়, অবলোপন, এরপরে কি বলছে, প্রাথমিক খরচ এবং অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম প্রদত্ত ভাড়া, বলেন। অগ্রিম প্রদত্ত ভাড়া, তানহা সূচি যেটা বলছে অগ্রিম প্রদত্ত ভাড়া। তারপরে ডিউ না ভাই, আমি ডিউ না, আমি কুমিল্লা ইউনিভার্সিটির। অবলোপন না, প্রাথমিক খরচ না, অগ্রিম প্রদত্ত ভাড়া। আবার বলেন, নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, অবচয়, অবলোপন, প্রাথমিক খরচ এবং অগ্রিম প্রদত্ত ভাড়া। অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম প্রদত্ত ভাড়া। আচ্ছা প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। আচ্ছা প্রাথমিক খরচ এটা কি ভাইয়া, বলেন বলেন। সি নাম্বার, অগ্রিম প্রদত্ত ভাড়া প্রাথমিক খরচ। আচ্ছা অনেকে যেটা বলছেন, তাহলে আমাদের এখানে সর্বপ্রথম কি আছে ভাইয়া, অবচয় আছে, অবচয় আছে, এবং আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে অবলোপন। অবচয় আছে, আরেকটা হচ্ছে অবলোপন। দুইটাই হবে না ভাইয়া, দুইটা। অবচয় হচ্ছে খরচ, অবলোপন হচ্ছে খরচ, একটা স্থায়ী সম্পত্তি, আরেকটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে অস্পর্শনীয়
সম্পত্তির উপর অগ্রিম প্রদত্ত ভাড়া। দেন আমাদের পরবর্তীতে কি আছে ভাইয়া, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ এবং আরেকটা কি, প্রাথমিক খরচ এবং আরেকটা হচ্ছে অগ্রিম প্রদত্ত ভাড়া। প্রাথমিক খরচ, অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম প্রদত্ত ভাড়া। এখন ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় খরচ মানে কি? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ মানে কি? যে খরচটা কয়েক বছরের জন্য প্রদান করা হয়, যে খরচটা কয়েক বছরের জন্য প্রদান করা হয়। এখন আমরা প্রাথমিক খরচটা কয়েক বছরের জন্য প্রদান করি, অগ্রিম খরচটাও কয়েক বছরের জন্য প্রদান করি। সো আমাদের ভার্সিটি অ্যাডমিশনে এরকম কিছু কনফিউশনাল প্রশ্ন থাকে, যেখানে আমাদের প্রায় দুইটা অ্যান্সারই কি থাকে ভাইয়া, সিমিলার থাকে। এখন আমরা যেটাই দিই না কেন ভার্সিটি থেকে, যেটা অ্যান্সার হিসেবে সঠিকভাবে নেয়, আমাদের কি করতে হবে ভাইয়া, সেটাকে সঠিকভাবে নিতে হবে। যেটা অ্যান্সার হিসেবে দিবে সেটাকে সঠিকভাবে নিতে হবে। এই দুইটা তো আমার হবে না, এবং এই দুইটা খরচ আমি কি করি ভাইয়া, কয়েক বছরের জন্য প্রদান করি। এর মধ্যে আমরা এই দুইটাকে যখন দেখবো, আমরা অবশ্যই বেশি প্রেফার করব কাকে, অগ্রিম প্রদত্ত ভাড়াকে, অগ্রিম প্রদত্ত ভাড়াকে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কনফিউজড, হ্যাঁ কনফিউজড, এরকম কয়েকটা এমসিকিউ আছে, বাট আমাকে বেশি প্রেফার করতে হবে কাকে ভাইয়া, অগ্রিম প্রদত্ত ভাড়াকে, অগ্রিম প্রদত্ত ভাড়াকে। পেইড ব্যাচেরও ক্লাস হয়, পেইড ব্যাচের কিন্তু ঢাবিতে এবার অগ্রিম খরচটা নিয়েছিল, অগ্রিম খরচ, হ্যাঁ ঢাবিতে অগ্রিম খরচটা নিছে, অগ্রিম প্রদত্ত ভাড়া। এটাকে ঢাবি গতবারও নিছে, এর আগের বারও, আগেও তারা কাকে অ্যান্সার করছে ভাইয়া, অগ্রিম প্রদত্ত ভাড়াকে অ্যান্সার করছে। সো এরকম কিছু এমসিকিউ আছে যেগুলো একটু বুঝে শুনে দাগাই দাগাই একটু করে রাখবেন। বুঝতে পারছেন ভাইয়া? অগ্রিম খরচটাকে আমরা কি করব ভাইয়া, প্রেফার করব অগ্রিম খরচকে। এখানে পেইড ব্যাচের ক্লাস আমাদের প্রাইভেট ব্যাচে হয়, আমাদের পেজে তো পেইড ব্যাচের ক্লাস নেওয়া যাবে না। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা দেন পরবর্তীতে আসেন ভাইয়া। আচ্ছা পরবর্তী প্রশ্ন, আচ্ছা নীতিমালা, নীতিমালা দেখে আমাকে বলেন তো ভাইয়া, কোন নীতিমালা অনুসারে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখানো হয়? কোন নীতিমালা অনুসারে সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখানো হয়? নীতিমালাও খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাব্য দায়, সম্ভাব্য, সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখানো হয় ভাইয়া, কোন নীতিমালা? আচ্ছা নীতিমালা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। কোন নীতিমালা দেখে আমাকে বলেন তো ভাইয়া, ব্যবসায় সত্তা নীতিমালা, হিসাবকাল, মিলকরণ, নাকি পূর্ণ প্রকাশ? ব্যবসা সত্ত্বের ধারণা, হিসাবকাল ধারণা, তারপরে হচ্ছে মিলকরণ ধারণা, নাকি পূর্ণ প্রকাশ, কোনটা হবে? কোনটা হবে দেখি বলেন তো ভাইয়া। এগুলোর কিন্তু অপশন লাগবে না, এগুলো অপশন দেওয়া মানে আপনি পড়েন না এখন, আপনি এখন ঠিক করে পারেন না, আপনি এখনো ঠিক করে পারেন না। যারা অপশন ছাড়া অ্যান্সার করতে পারে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো। স্যার আমি আজকে ফার্স্ট ক্লাস আপনার ক্লাসে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ক্লাস করেন, পরবর্তীতে জানাবেন কেমন লাগছে না লাগছে। আচ্ছা পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ, যেহেতু আমাদের 3 মাস শেষ, 3 মাস শেষ অ্যাডমিশন প্রস্তুতি, 3 মাস শেষ, এখন আপনাকে অপশন ধরে ধরে কিন্তু অনেকগুলো অ্যান্সার করার দরকার হয় না, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এটাই নীতিমালা, পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ। খুব ভালো, খুব ভালো, যারা অ্যান্সার করতে পারতেছে। সো মাথায় রাখবেন, আপনারা যারা অ্যান্সার করতে পারতেছেন না, যে অপশন লাগবে অ্যান্সার করতে পারতেছি না, বাকিটা কিন্তু পারতেছে। সো বাকিটা কিন্তু আপনার থেকে অনেক আগানো, সো আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে ওদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য। পূর্ণ প্রকাশ নীতি, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে ভাইয়া। পূর্ণ প্রকাশ, সম্ভাব্য দায়কে আমরা কোথায় প্রকাশ করব? সম্ভাব্য দায় আমরা দেখাবো পূর্ণ প্রকাশ নীতিমালাতে, পূর্ণ প্রকাশ নীতিমালা। সো মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সবার অ্যান্সার ঠিক আছে, যারা অ্যান্সার করতে পারছে সবার, একেবারে সবার অ্যান্সার ঠিক, পূর্ণ প্রকাশ নীতি। তাহলে সম্ভাব্য দায়কে পূর্ণ প্রকাশ নীতিমালাই দেখানো হয়, পূর্ণ প্রকাশ নীতিমালা অনুযায়ী। আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্নে আসেন, পরবর্তী আচ্ছা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভাইয়া, নিচের কোন ব্যয়টি উৎপাদন ব্যয়? উৎপাদন ব্যয়, নিচের কোনটি উৎপাদন ব্যয়? নিচের কোনটি কি ব্যয় ভাইয়া? নিচের কোনটি উৎপাদন ব্যয়? দেখি আমাকে একটু বলেন তো, অপশন কি কি আছে? উৎপাদন ব্যয়, অফিস ভাড়া, উৎপাদন ব্যয়ের জন্য কি আছে? অফিস ভাড়া, তারপরে হচ্ছে কাঁচামাল ব্যয়, অফিস ভাড়া, কাঁচামাল ব্যয়, অফিস ভাড়া, কাঁচামাল ব্যয়, তারপর আছে বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, অফিস ভাড়া, কাঁচামাল, বিজ্ঞাপন, এবং 4 নাম্বার আছে কুরিন। দেখি আমাকে বলেন তো ভাইয়া, নিচের কোনটি উৎপাদন ব্যয়? নিচের কোনটি উৎপাদন ব্যয়? অ্যাকাউন্টিং এর রেজাল্ট দিবেন না? অ্যাকাউন্টিং রেজাল্ট কোনটা? অ্যাকাউন্টিং ফ্রি এক্সামেরটা গতকালকে দিছিলাম, আর আজকের এক্সামেরটা আগামীকাল পাবেন। পূর্ণ প্রকাশ এর আগেটা ঠিক আছে। দেখে আমাকে বলেন তো ভাইয়া, নিচের কোনটি উৎপাদন ব্যয়? অফিস ভাড়া, কাঁচামাল, বিজ্ঞাপন, নাকি কুরিন? কাঁচামাল, বিজ্ঞাপন, নাকি কুরিন? দেখি বলেন, বলেন। আচ্ছা আচ্ছা অ্যান্সার করা শুরু করছে। আচ্ছা অমিতা মিত্র বলছে কাঁচামাল। আচ্ছা কারিমা কাঁচামাল ব্যয়, তানহা কাঁচামাল, কাঁচামাল, রায়হান বলছে বিদ্যাসাগর, খ নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তারান্ন, শারিন জাহান, রিনা আক্তার, আচ্ছা মাহি কাঁচামাল, কাঁচামাল, হাইবা বলছে কাঁচামাল, কাঁচামাল ব্যয়। তাহলে ভাইয়া কাঁচামাল ব্যয়, হাসান আলী কাঁচামাল,
আচ্ছা রিপন কাঁচামাল, রাশিদ আচ্ছা রিশাদ কাঁচামাল ব্যয় 2 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সারা রহমান কাঁচামাল ব্যয়, ঠিক আছে ভাইয়া। কাঁচামাল ব্যয় কি ভাইয়া? কাঁচামাল হচ্ছে উৎপাদন ব্যয় ভাইয়া। উৎপাদন ব্যয় মানে কি? দেখি উৎপাদন ব্যয় মানে কি ভাইয়া? উৎপাদন ব্যয় মানে হচ্ছে একটা হচ্ছে মুখ্য ব্যয়, একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে মুখ্য ব্যয় প্লাস কি? একটা হচ্ছে মুখ্য ব্যয় প্লাস আপনার পরোক্ষ ব্যয়। মুখ্য ব্যয় প্লাস পরোক্ষ ব্যয় অথবা উৎপাদন উপরিব্যয়। উৎপাদন উপরিব্যয় কাঁচামাল ব্যয়, কাঁচামাল ব্যয়। ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। দেখি ভাইয়া আরেকটা কমন প্রশ্ন, আমাকে বলেন তো ভাইয়া মুখ্য ব্যয়ের সূত্রটা কি? সহজ কথায়, আমাকে পুরো সূত্রটা লিখতে হবে না, এটা সহজ কথায় লিখবেন। আমাকে বলেন এটা হচ্ছে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সূত্রটা কি? মুখ্য ব্যয়ের সূত্রটা কি? মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সূত্রটা কি দেখি আমাকে বলেন তো সহজ কথায়। ক্লাস কি প্রতিদিন হয়? ক্লাস আসলে আমি পেইড ব্যাচের ক্লাসের পাশাপাশি ওদের এক্সামও চলে, আমার পেইড ব্যাচের স্টুডেন্টগুলো অনেক প্রেসারে আছে, তার পাশাপাশি অনেকে এখনো পেজের ফ্রি ক্লাসগুলো তেমন একটা নেওয়া হয় না, বাট এখন থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ নেওয়ার জন্য। ফ্রি এক্সামটা না এক্সাম বেচেরটা? না না, এটা এক্সাম বেচের না। এক্সাম বেচেরটা কেন ফ্রিতে হবে? এক্সাম বেচেরটা আলাদা, এগুলো হচ্ছে ফ্রি। আচ্ছা স্যার কোন চ্যাপ্টার পড়লে হিসাব বিজ্ঞান কাবার? আচ্ছা এটা সবার শেষে, সবার শেষে, এখন না, এখন আমরা পড়ার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা রিশাদ যেটা বলছে সকল প্রকার প্রত্যক্ষ খরচ মিলে মুখ্য। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ ব্যয় সময় সকল প্রত্যক্ষ ব্যয়, যারা অ্যান্সার করছেন খুব ভালো ভাইয়া, খুব ভালো। মুখ্য ব্যয় মানে কি ভাইয়া? সকল প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচ ভাইয়া, সকল প্রত্যক্ষ খরচ। সকল প্রত্যক্ষ খরচে কি কি আছে? খরচের মধ্যে কি আছে? কাঁচামাল আছে ভাইয়া, কাঁচামাল। তারপরে কি আছে? মজুরি প্লাস কি আছে ভাইয়া? মজুরি প্লাস অন্যান্য, মজুরি প্লাস অন্যান্য। এই প্রশ্নটা অনেকবার আসছে। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় সূত্রটা কোনটা? মুখ্য ব্যয় সূত্রটা কোনটা? এটা অনেকবার আসছে। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ, অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচ মিলে আমরা কি পাই? মুখ্য ব্যয় পাই। ওকে ডান, খুব ভালো অ্যান্সার করতে পারছেন। দেখি ভাই আমাকে বলেন তো উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি বলেন? ব্যবহৃত কাঁচামাল প্লাস প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, ঠিক আছে, সূত্র ধরতে পারছেন সবাই, খুব ভালো। যারা অ্যাক্টিভ আছেন, যারা অ্যান্সার করতেছেন, সবার অ্যান্সার রাইট হচ্ছে, সবার অ্যান্সার রাইট। দেখি আমাকে পরবর্তী প্রশ্নের অ্যান্সার দেন তো ভাইয়া। উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? এটা রাবিতেও অনেকবার আসছে, কিন্তু রাবিতে আসা অনেকবার প্রশ্ন, ঢাবিতেও 2-3 বার দেখা গেছে এই প্রশ্নটা। অ্যান্সার করেন, অ্যান্সার করেন তো আমাকে ভাইয়া। উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ করা। অধর আক্তার, ঠিক আছে। হাই বা কাঁচামাল, হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। পরবর্তীটা ব্যয় নিয়ন্ত্রণ। আচ্ছা রিশাদ যেটা বলছে ব্যয় নিয়ন্ত্রণ করা, বাকিরাও অ্যান্সার করেন। মাথায় রাখবেন ভাইয়া, অনেককে আমি অপশন দিচ্ছি না, জাস্ট প্রশ্নটা জিজ্ঞেস করতেছি, তারা অ্যান্সার দিয়ে ফেলতেছে। তো আপনি যদি না পারেন, মাথায় রাখবেন আপনার প্রস্তুতিতে এখনো ঘাটতি আছে। আপনার প্রস্তুতি, এই যে অপশন দেন বিদ্যাসাগর, অপশন দেয়া মানে ঘাটতি। অপশন কেন দিব? অপশন কেন দিব? বাকিরা অপশন ছাড়া পাচ্ছে। আমি কিন্তু পেইড বেচে সব পড়াইছি, তোমার পেড ব্যাচের স্টুডেন্ট, তুমি এখনো বলছো অপশন দেন, তাহলে এটা অ্যান্সার কি হবে ভাইয়া? উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে ভাইয়া ব্যয় নিয়ন্ত্রণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। এটাই হচ্ছে আমার কি ভাইয়া? এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো অ্যান্সার সবার। আচ্ছা পরবর্তী প্রশ্ন ভাইয়া, সম্পত্তি। আচ্ছা এবার আসেন হিসাব সমীকরণ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে আমার কিন্তু বেসিক প্রশ্নগুলো কিন্তু ঢাবিতে দেখা যায়, তার পাশাপাশি হিসাব সমীকরণ থেকে ম্যাথ দেখা যায়। ঢাবিতেও এটাও খুব বেশি কি প্রচলন আছে, দেখা যায় ব্যয় নিয়ন্ত্রণ করা। এখন দেখেন ভাইয়া 2020 সালে, 2020 সালে বছরের শুরুতে কি হয়েছে ভাইয়া? সম্পত্তি কম, বছরের শুরুতে সম্পদ কমছে। আচ্ছা সম্পদ কমেছে কত ভাইয়া? সম্পদ কমেছে 70,000 টাকা, সম্পদ কমেছে 70,000। দায়, দায় 1 লক্ষ টাকা বেড়েছে, দায় 1 লক্ষ বেড়েছে। আপনাকে বলছে ভাইয়া মালিকানা সত্য কত? দেখি বলেন তো মালিকানা সত্য কত? ঢাবির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ঢাবির জন্য এই প্রশ্নগুলো। ভাইয়া অংশীদারি চ্যাপ্টারের কোনো ফ্রি ক্লাস আছে? অংশীদারি চ্যাপ্টার থেকে না, অংশীদারি চ্যাপ্টারে এখনো ফ্রি ক্লাস দিই নাই। মোটামুটি কিছু ফ্রি ক্লাস আমাদের ইউটিউবের মধ্যে আছে, ওইখানে আমি এখনো ক্লাস তেমন একটা দিই নাই, 5-6টা ক্লাস দিছি ইউটিউবে আছে, ওইগুলো দেখতে পারো। আর এছাড়া বাকিগুলো ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব, সামনে দিব ইনশাল্লাহ। এখন মোটামুটি যেহেতু আপনাদের কি আসতেছে, এক্সাম আসতেছে, প্রায় চলে আসছে, যে কোনো সমস্যা আমাকে জানাবেন ইনশাল্লাহ, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা এটা বলেন, এটা কি হয় ভাইয়া? মালিকানা সত্য প্লাস মাইনাস, প্লাস মাইনাসে বলতে হবে। আচ্ছা রিশাদ বলছে 1,70,000 বাড়বে, বিদ্যাসাগর বলছে 1,70,000 কমবে,
আচ্ছা, আধার আলো বলছে পজিটিভ, কিছু নাই মানে পজিটিভ 1,70,000। তারপরে তানহা সূচি 1,70,000 কমছে, আচ্ছা বাড়ছে এবং কমছে, দুইটা অ্যান্সার আমি পাচ্ছি, যে কোনো একটা হবে। যারা বলতেছেন 1,70,000 চিহ্ন নাই মানে ওইটা হচ্ছে পজিটিভ অ্যান্সার, মানে বাড়বে। আমাকে বলতে হবে 1,70,000 এটা কি প্লাস নাকি মাইনাস, বাড়বে নাকি কমবে, বাড়বে নাকি কমবে, চিহ্ন সহ বলবেন, চিহ্ন সহ বলে দিবেন, বাড়বে নাকি কমবে, কমবে। আচ্ছা কমবে বলতেছে, আচ্ছা সবাই বলতেছে কমবে, কিছু জন আছে আবার বলতেছে বাড়বে। দুইটা পক্ষ, আমরা অলওয়েজ কিছু এমসিকিউতে আমরা কি পাই, দুইটা পক্ষ পাই, একটা দল বলে বাড়বে আরেকটা বলে কমবে, দেখা যাক কি হয়। কমবে কমবে 1,70,000 কমবে, আচ্ছা সবাই বলতেছে কমবে, খুব ভালো ভাইয়া, খুব ভালো। আচ্ছা রিপনও কমবে, কমবে কমবে 1,70,000 মাইনাস কমবে, ঠিক আছে, খুব ভালো, সবার অ্যান্সার ঠিক আছে। তার মানে এইদিকে কত ভাইয়া, 1,70,000 মাইনাস, এইদিকে বাড়ছে কত, বাড়ছে হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা। মালিকানা সত্ত্ব খালি, মালিকানা সত্ত্ব নাই, তাহলে ভাইয়া আমরা কিভাবে এদিকে 1,00,000, এদিকে 70,000 টাকা কম, এটা কোন পাশে আছে, ডান পাশে, বাম পাশে নিয়ে আসবো, এদিকে কি আছে, প্লাস আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস 1,00,000, মাইনাস 1,00,000 হলে টোটাল মাইনাস 1,70,000 টাকা, 1,70,000 টাকা। সবার স্যার ক্লাস দিয়ে প্লিজ সংসদে চাপটা থেকে, আচ্ছা দিব ইনশাল্লাহ, দিব দিব দিব, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ঠিক আছে। সবার অ্যান্সার ঠিক আছে ভাইয়া, একেবারে সবার অ্যান্সার কারেক্ট, কারো কোনো ভুল পাই নাই। বাট মাথায় রাখতে হবে বাড়বে নাই কমবে, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তাহলে অ্যান্সারটা সঠিকভাবে করা যাবে, সঠিকভাবে করা যাবে। আচ্ছা এবার আসেন আর্থিক বিবরণী, খুবই গুরুত্বপূর্ণ, আর্থিক বিবরণী কোনোভাবে স্কিপ করা যাবে না, আর্থিক বিবরণী কোনোভাবে স্কিপ করবেন না। আসেন ভাই আর্থিক বিবরণী কি দিয়ে আছে, আর্থিক বিবরণীর জন্য প্রারম্ভিক মজুদ দিয়ে আছে কত, প্রারম্ভিক মজুদ 25,000 টাকা, প্রারম্ভিক মজুদ 25, ক্রয় দিয়ে আছে কত, ক্রয় হচ্ছে আপনার 50, ক্রয় হচ্ছে 50, এর পাশাপাশি কি দিয়ে আছে, ফেরত, ফেরত আছে 2,500, ফেরত হচ্ছে 2,500, পরিবহন আছে, পরিবহন কত, পরিবহন হচ্ছে 15,000 টাকা, পরিবহন 15,000 টাকা। তারপরে সমাপনী মজুদ 20, সমাপনী মজুদ বলছে 20,000 টাকা ভাইয়া, আপনাকে কি বের করতে বলছে, আপনাকে বের করতে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, দেখি বলেন তো ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, এখান থেকে এখন অনেক ম্যাথ করাবো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেখি বলেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসেন ক্লাসে জয়েন করেন, ক্লাসে জয়েন করেন, দেখি ভাইয়া বলেন কি কি দিয়ে আছে, প্রারম্ভিক মজুদ, ক্রয়, ফেরত, পরিবহন, সমাপনী মজুদ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটাই বেশি প্রবলেম হয়। ক্লাস করেন নাই, ক্লাস করেন, যান ক্লাস করেন, ক্লাস করেন, ক্লাস করলে বুঝে যাবেন, প্যারা নাই তো, একটা সূত্র, জাস্ট একটা সূত্র। আচ্ছা এখানে শিখাই দিব, এখানে শিখাই দিব, দেখি বাকিরা অ্যান্সার করুক। বেচেরও অনেকে আছে, প্রাইভেট এছাড়াও অনেকে আছে, খুব ভালো, সবাই ভালো স্টুডেন্ট, সবাই সব অ্যান্সার কারেক্ট দিচ্ছে, সবাই সব অ্যান্সার কারেক্ট দিচ্ছে, সবাই কারেক্ট দিলে সবাই তো চান্স পাবে না, চান্স পাবে কারা, চান্স পেতে হবে ইনশাল্লাহ। 72,500, 52,500, বইয়ের অ্যান্সার কত, অ্যান্সার তো মিলে না, অ্যান্সার তো মিলে না, 72,500, অ্যান্সার তো মিলে না ভাইয়া, অ্যান্সার তো মিলে না, কত হবে, কত হবে, 67,500, 52,500, 1,95,000, 72,500, 97,500, দেখি বলেন বলেন, অ্যান্সার তো মিলতেছে না। এটা কি পরিবহন, এটা কি পরিবহন, পরিবহন মানে কোনটা মনে করছেন, বিক্রয়টা না, এটা ক্রয়, আবার বিক্রয় দিয়ে এটা দিই নাই মানে আবার বলে ভাইয়ার প্রশ্ন দেওয়া ভুল, এটা ক্রয় পরিবহন। আচ্ছা 95, 72,500, অনেক কিছু বলতেছেন, অনেক কিছু বলতেছেন, আচ্ছা দেখা যাক কত হয়। আচ্ছা একটা আলাদা অ্যান্সার পাইছি, হাইবা রহমান আমার পেয়ে, সে বলছে 87,500, 87,500, এছাড়া 72,500 হচ্ছে কখন, 67,500 হবে ভাইয়া, 87,500, রাইহানও বলছে 87,500, এই যে সমস্যা, এই যে সমস্যা, এখনো আসি আমরা ম্যাথ এগুলা পারি না, 58,500, আসেন ভাইয়া সমাধানে আসেন, কি বলছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র কয়টা, বিক্রয়যোগ্য, নট বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে বিক্রয়যোগ্য, বের করার সূত্র কয়টা, সূত্র হচ্ছে দুইটা, একটা কি প্রারম্ভিক মজুদ যোগ কি, যোগ প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, যোগ নিট ক্রয়, অর্থাৎ এখানে কি ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত খরচ এগুলো সবগুলো আসবে, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়। তারপরে আরেকটা কিভাবে বের করবো ভাই, আরেকটা হচ্ছে সমাপনী মজুদ, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, যোগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়।
87,500 53 87, শুধু পরিবহনটার কারণে বুঝতে পারি না। শুধু পরিবহন এটা কি বোঝার দরকার আছে? আর এটা এত কঠিন কি? দেখেন ভাইয়া, তাহলে কি প্রারম্ভিক মজুদ যোগ নিটক্রয়, নিটক্রয় কি ক্রয়, ফেরত, বাট্টা, ক্রয় সংক্রান্ত পরিবহন, ওভারঅল সবকিছু। তাহলে দেখেন ভাইয়া, প্রারম্ভিক মজুদ কত? প্রারম্ভিক মজুদ 25, ক্রয় কত ভাইয়া? ক্রয় 50, 50 থেকে কত বাদ যাবে? 2,500 বাদ যাবে। আর এখানে আছে কত? ক্রয় পরিবহন 15,000 টাকা। এটাই কি? এটা হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র। তাহলে করেন ক্যালকুলেশন, 75, 80, 90, 90,000, এখান থেকে 2,500 বাদ দিলে 87,500 হচ্ছে আমার কি ভাইয়া? 87,500 হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বলেন বুঝতে পারছেন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার দুইটা সূত্র। এই ম্যাথগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুচ্ছতে মিনিমাম 5টার মতো প্রশ্ন দিয়ে ফেলে জাস্ট আর্থিক বিবরণী থেকে। ম্যাথগুলো তো অবশ্যই থাকতেছে, এছাড়া আরো কিন্তু অনেক ধরনের ম্যাথ আছে এখানে, তো এগুলো স্কিপ করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? 87,500, 87,500 আসবে। বাকিরা বুঝতে পারছেন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা, প্রারম্ভিক মজুদ যোগ নিটক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, তাহলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এছাড়া সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বুঝতে পারছেন ভাইয়া? নিটক্রয় ধরবো কিনা কনফিউজ ছিলাম, ক্লিয়ার করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। এখানে হচ্ছে নিটক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, ভালো করে মাথায় রাখবেন। প্রশ্নগুলো অনেকভাবে পেঁচায় দেন। আসেন ভাইয়া দেখি আমাকে অ্যান্সার করেন তো। এই প্রশ্ন, সেম প্রশ্ন থেকে আমাকে বলেন তো ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় কত দেখি আমাকে বলেন। জি ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। জি ভাই, এবার দেখি আমাকে বলেন তো, সেম প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় কত? বলেন। প্রশ্নগুলো অনেকভাবে ঘুরায় ভাইয়া, অনেক কিছু আছে, এগুলো এই প্যাটার্ন আছে, প্লাস এটার সাথে আবার মুনাফার কিন্তু সম্পৃক্ত আছে। পাবেন সামনে, সামনে পাবেন। আমাকে বলেন দ্বিতীয় সূত্রটা কি? সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাবো কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বলেন এটা কত বলছে? বিদ্যাসাগর বলছে 67,500। কি বলছি? বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছি। আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইছি কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাইছি কত? এখানে ক্যালকুলেশন আসছে কত? 87,500। আপনাকে বলছে এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করেন। বের করেন তো ভাইয়া। 67,500 টাকা, 67,500, 67,500। এই যে একজন কে ভুল করছে, তারানুর বলেছে 47,500। আচ্ছা দেখেন, দেখেন কত হবে? কত হবে? 67,500 টাকা হবে, 67,500। তাহলে ভাইয়া কিভাবে মাথায় রাখবো? মাথায় রাখবেন, আমাকে যেটাই বের করতে বলুক না কেন, আমাকে আগে যাইতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমি দুইভাবে যেতে পারি, এই দুইটা সূত্রের মাধ্যমে। যে কোনো উপায়ে আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ে পৌঁছাবো। দেন একটা অ্যামাউন্ট দেয়া থাকবে, বাকিটা এটা বিয়োগ করলেই বাকি অ্যামাউন্টের ফলাফল পেয়ে যাব। তার মানে আমরা এখানে পৌঁছাইছি কত? পৌঁছেছি 87,500। সমাপনী মজুদ যদি বিয়োগ করে দিই, বাকিটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ যদি বিয়োগ করে দিই, বাকিটা বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে 20,000 টাকা বিয়োগ করলে বাকি 67,500 কি ভাইয়া? 67,500 হচ্ছে আমার বিক্রিত বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 67,500 হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন দেখেন ভাইয়া, 67,500 যোগ 20,000 সমান 87,500। আবার এই ক্যালকুলেশনও 87,500 টাকা। দুই পাশ করলে কিন্তু আমার সেম অ্যামাউন্ট আসবে। বলেন বুঝতে পারছেন ভাইয়া? সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলেন সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে কিনা? সূত্র মাথায় রাখবেন। এটার সাথে কিন্তু আবার মুনাফারও সম্পৃক্ত আছে। প্রশ্ন এখনো পান নাই, সামনে পাবেন। মুনাফারও সম্পর্ক, তখন কিন্তু আরো ঘুরাইতে হবে প্রশ্নগুলো। বুঝতে পারছেন ভাইয়া? 20,000কে 40,000 মনে করছি, মনে করা যাবে না, মনে করলে ধরা, মনে করলে ধরা, মন যা বলবে সব ভুল। আপনাদের এই একটাই সমস্যা, আপনাদের এই একটাই সমস্যা। পরীক্ষা দিতে গেলে বলেন ভাইয়া ভুলে গেছি, খেয়াল করি নাই, মনে থাকে না, এরকম করলে হবে না। এরকম করলে শেষ, এরকম করলেই শেষ। ওকে ডান। আসেন এবার তাহলে, ওকে তাহলে এখানে এবার একটু থিওরি পড়া বেশি। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আসেন ভাইয়া নেক্সট। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? একটি হিসাবের কয়টি জের আসতে পারে? জের, জের আসতে পারে কয়টি দেখি বলেন তো ভাইয়া। একটি হিসাব কয় ধরনের জের প্রকাশ করতে পারে? এবং যারা পারবেন তারা কয়টি এবং কি কি বলে দিবেন।
ঠিক আছে, তার মানে বলছে তিন ধরনের ওকে, তিন ধরনের বলেন ভাইয়া কি কি? তিন ধরনের, তিনটি ঠিক আছে। এই যে ভুল, এই যে মিত্র বলছে দুইটি হবে না, তিন ধরনের হবে। আচ্ছা, কারিমা বলছে তিনটা, অধরা আক্তার তিনটা, তানহা দুইটি। এই যে যারা দুইটা বলতেছেন, ভুল করা মানে নেগেটিভ মার্ক চলে আসছে, শেষ, আপনি পিছায় পড়বেন, কম বেশি শূন্য, অর্থাৎ ডেবিট ক্রেডিট শূন্য। তিন ধরনের, ঠিক আছে ভাইয়া। তাহলে একটি হিসাব কয়টি জেড দিবে ভাইয়া? তিন ধরনের জেড থাকবে। আমাদের কাছে কমন জেড কি ভাইয়া? আমাদের কাছে কমন হচ্ছে একটা হচ্ছে ডেবিট জেড, আর একটা হচ্ছে ক্রেডিট জেড। এখন আমরা আরেকটা মনে রাখতে পারি না, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে শূন্য জেড, অর্থাৎ ব্যালেন্স কি ভাইয়া? ব্যালেন্স ইকুয়াল হয়ে গেছে, এখানেও 100 এখানেও 100, তাহলে এখানে কি ভাইয়া? এটা হচ্ছে শূন্য জেড, এখানে কোনো ব্যালেন্স নাই, তার মানে জেড হতে পারে ডেবিট ক্রেডিট এবং শূন্য জেড, ঠিক আছে, মাথায় রাখবেন। অনেকে দুইটা বলছেন, যারা দুইটা বলছেন খেয়াল রাখবেন। আচ্ছা, আসেন পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? কি জাতীয়? নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? প্রশ্ন হচ্ছে মেশিনের ক্রয় মূল্য, মেশিনের আমদানি শুল্ক, মেশিনের বীমা খরচ, মেশিনের সংস্থাপন ব্যয়। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? ক্রয় মূল্য, মেশিনের আমদানি শুল্ক, মেশিনের বীমা খরচ, মেশিনের সংস্থাপন ব্যয়। অ্যান্সার করে দেন। অ্যান্সার করে ফেলেন। ক্রয় মূল্য, মেশিনের আমদানি শুল্ক, বীমা খরচ, আরেকটা কি বলছি বলেন, মনে করেন, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। মেশিনের বীমা খরচ, খুব ভালো, ঠিক আছে। মেশিনের বীমা খরচ, কারণ এটা কি করতে হবে? এটা আমাকে মান্থলি প্রদান করতে হবে, মাসিক প্রদান করতে হবে। সো মাসিক যেটা প্রদান করবে তাকে আমরা কি বলতে পারবো না, মাসিক যেটা প্রদান করবে তাকে আমরা মূলধনে বলতে পারবো না। মূলধন মানে কয়েক বছরে একবার, কিন্তু মেশিনের বীমা খরচ আমাদের কি করতে হবে? মাসিক প্রদান করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ঠিক আছে, বীমা খরচ, সবার অ্যান্সার কারেক্ট, মেশিনের বীমা খরচ, ঠিক আছে। মেশিনের বীমা খরচ কি ভাইয়া? এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সেই ধরনের প্রশ্ন কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নিচের কোন হিসাবটি হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়? নিচের কোন হিসাবটি হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়? মূলধন, অনুপার্জিত আয়, অগ্রিম বীমা, উত্তোলন। হিসাবকাল শেষে কি করে দিবে? বন্ধ করে দিবে। হিসাবকাল শেষে বন্ধ করে দিবে। মূলধন, এরপরে কি বলছে? মূলধন, তারপরে কি? মূলধন, অনুপার্জিত আয়, তারপর হচ্ছে অগ্রিম বীমা, তারপরে হচ্ছে কি ভাইয়া? উত্তোলন। তারপরে কি বলছে? উত্তোলন বলছে। হ্যাঁ, নামিক হিসাব, যেটা ক্লোজ হবে তাকে বলবো নামিক হিসাব। এখন বলেন কোনটা হবে? উত্তোলন হিসাব। আচ্ছা, বন্ধ করে দেয়া হয়, নামিক হিসাব, ঠিক আছে। এখন নামিক হিসাব কোনটা? এখানে নামিক হিসাব আছে কোনটা? মূলধন, অনুপার্জিত আয়, অগ্রিম বীমা, নাকি উত্তোলন? নামিক হিসাব উত্তোলন, ঠিক আছে। বাকিরা বলেন। এখানে আরো পড়া আছে, জিজ্ঞেস করবো। উত্তোলন, ওকে, ঠিক আছে, উত্তোলন হবে। উত্তোলন, তাহলে কি বলছেন ভাইয়া? উত্তোলন, তাহলে উত্তোলন কি হিসাব ভাইয়া? উত্তোলন হচ্ছে নামিক হিসাব। এটা আমরা কি করে দিব? বছরের শেষে বন্ধ করে দিব। নামিক হিসাব বলছি, অপশন না শুনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের নামিক হিসাব কোনটা? উত্তোলন আমরা কি করে দেব? বছর শেষে বন্ধ করে দিব। এখন বলেন তো ভাইয়া, কোন জাবেদার মাধ্যমে এই নামিক হিসাব বন্ধ করা হয়? কোন জাবেদার মাধ্যমে এই নামিক হিসাব বন্ধ করে দেয়া হয়? নামিক হিসাব বন্ধ করে দেয়া হয়। এখন বলেন কোন জাবেদার মাধ্যমে নামিক হিসাব বন্ধ করা হয়? এই যে ভুল করছে,
এই যে ভুল শুরু, এটা কমন প্রশ্ন, এটা কেমনে পারেন না, এটা কিভাবে না পারা যায়? এই যে পারতেছে না, বলছে আয় বিবরণী সমাপনী জাবেদা বলছে দুইজন, আচ্ছা সারা রহমান এবং রায়হান বলছে সমাপনী জাবেদা। এই তো ঋতিকা বলছে কি সমাপনী, বিদ্যাসাগর সমাপনী, বাকিরা পারে না। এই যে হাইবা বলছে সাধারণ জাবেদা, সাধারণ এটা তো জাবেদার প্রকারভেদ, জাবেদার প্রকারভেদ, সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা, সমাপনী সমাপনী, ধরা খাইছেন ধরা খাইছেন, কমন প্রশ্ন, কমন প্রশ্ন, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা। যারা পারছে আলহামদুলিল্লাহ, বাট যারা পারে নাই খুব সহজ প্রশ্ন ছিল, জাবেদা কোনটা, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, পারেন নাই অনেকে, সমাপনী জাবেদা, ঠিক আছে সমাপনী জাবেদা হবে, সমাপনী জাবেদা। এখন প্রশ্ন ভাইয়া, হিসাব চক্রে সমাপনী জাবেদা কততম ধাপ? হিসাব চক্রে সমাপনী জাবেদা কততম ধাপ? চিন্তা করেন, হিসাব চক্রে সমাপনী জাবেদা কততম ধাপ? হিসাব চক্রে সমাপনী জাবেদা কততম ধাপ? এই যে সরি ভাইয়া বলে লাভ নাই, সরি ভাইয়া বলে লাভ নাই, সমাপনী জাবেদা দিয়ে নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ সঠিক আছে সমাপনী জাবেদা। এখন প্রশ্ন ভাইয়া, সমাপনী জাবেদা হিসাব চক্রে কততম ধাপ? বলেন, এক পড়ার মধ্যে অনেক পড়া আসতেছে, বলেন হিসাব চক্রে সমাপনী জাবেদা কততম ধাপ? কততম ধাপ? 7 তানহা সূচি, 7 হইলে আর্থিক বিবরণী কততম ধাপ? কনফিউজ, মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় লাফাচ্ছে। এগুলা হচ্ছে এভাবে যদি পারেন, এভাবে যদি পারেন যে একটা টপিক ধরছে এটা থেকে আবার আরেকটা টপিকে চলে গেছে, যদি পারেন মনে করবেন হিসাব বিজ্ঞান আলহামদুলিল্লাহ। এই যে বলছে 7 নাম্বার, আচ্ছা দেখা যাক বাকিরা কত বলে, বাকিরা কত বলে। হিসাব চক্রে পারে না, হিসাব চক্র মানে 7তম, ঠিক আছে 7তম, 7তম। একজনে বলছে, রিপন বলছে 8তম, ঋতিকা বলছে 7তম, 7তম, আচ্ছা রায়হানা বলছে 7তম, 7তম, 8তম, 8তম বলছে দুই একজন, বাকিরা বলছে কত, বাকিরা বলছে 7তম। আসেন আমরা একবার, আসেন পড়েন, 9তম, রায়হান বলছে আবার 9তম। আসেন ভাইয়া, হিসাব চক্র পারেন না, অ্যাডমিশন দিবেন আপনারা, আপনারা হিসাব চক্র পারেন না। প্রথম লেনদেন বিশ্লেষণ, নাম্বার 1 লেনদেন বিশ্লেষণ, লেনদেন বিশ্লেষণ। ডেইলি কি শর্ট ক্লাস করবেন ভাইয়া? যদি সম্ভব হয় ইনশাল্লাহ করাবো। নাম্বার 1, আচ্ছা আচ্ছা একটু একটু, 6 7 8 9, 4টে অ্যান্সার পাইছে। আচ্ছা আসেন, আসেন লেনদেন বিশ্লেষণ। নাম্বার 1 লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় জাবেদা, সমন্বিত রেওয়ামিল। 7 নাম্বারে কে? 7 নাম্বারে কে? আর্থিক বিবরণী। 8 নাম্বারে কে? সমাপনী জাবেদা। 9 নাম্বারে কে? সমাপনী পরবর্তী রেওয়ামিল, সমাপনী পরবর্তী রেওয়ামিল। আপনারা অ্যাডমিশন দিবেন, আপনারা 3 মাস প্রিপারেশন নিছেন, আপনারা এটাই জানেন না সমাপনী জাবেদা কততম ধাপ? বলতেছেন 7 নাম্বার, ভাইয়া 7 নাম্বার, তাহলে আর্থিক বিবরণী কত? আর্থিক বিবরণী তাহলে কই যাবে? আর্থিক বিবরণীর ঘর যদি নি ফেলেন, ও কই যাবে? এই যে বলছে 5 5 বলছেন, 6 বলছেন, 7 বলছেন, 8 বলছেন, 9 বলছেন, 5টা অ্যান্সার। ধাপ হচ্ছে আবশ্যিক ধাপ হচ্ছে 9টা, আপনারা অ্যান্সার করে ফেলছেন 5টা, বাকি 4টাও কেউ করে ফেলেন, বাকি 4টাও কেউ করে ফেলেন, বাকি 4টার কেউ বাকি রাখিয়েন না, বাকি 4টাও আর কেউ বাকি রাখিয়েন না। বলেন কি অবস্থা? 8 নং বলছিলেন, অনেকে 8 নং চেঞ্জ করছেন প্রথমে বলার পরে। এই অবস্থা হইলে হবে, এই অবস্থা হইলে হবে। আর পরীক্ষা আছে 2 মাস, এখনো 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 কি করছেন? এখনো সমাপনী জাবেদা কয় নাম্বার ধাপ আপনারা এটা পাচ্ছেন না। তাড়াহুড়া করতে আগে অ্যান্সার করতে, আগে অ্যান্সার করতেছে কেন? আগে অ্যান্সার করতে আপনারা কে বলছে? আমাদের বইতে 10টা, রাইহান নিয়ে আপনারা কোথায় আছেন? আপনারা যদি এইচএসসি হন, এইচএসসিতে 10টা, কিন্তু অ্যাডমিশনে, অ্যাডমিশনে আমাদের আবশ্যিক ধাপ হচ্ছে 9টা, অ্যাডমিশনে আবশ্যিক ধাপ হচ্ছে 9টা। আপনাদের কি বলতাম, আপনারা অ্যাডমিশন দিবেন, আপনারা সমাপনী জাবেদা কয় নাম্বার ধাপ সেটা জান না, বলি ফেলছেন আর্থিক বিবরণী ধাপ। আবার কেউ আনছে 5, কেউ আনছে 6 7 8 9, ধাপ হচ্ছে 9টা, এর মধ্যে বলি ফেলছেন 5টা, বাকি রাখছেন 4টা। এই যে সমস্যা, সমস্যাটা হচ্ছে এখানে আমরা সহজ প্রশ্নকে উল্টাপাল্টা করে ফেলি, এটাই হচ্ছে অবস্থা, এটাই হচ্ছে অবস্থা। আচ্ছা এবার আসেন, এবার আবার আসেন, আর্থিক বিবরণীর অংশ 9 কোনটি? প্রথমত ভাইয়া বলেন, আর্থিক বিবরণীর অংশ কয়টা? আর্থিক বিবরণীর অংশ কয়টা? আবার আসেন আরেকটা টপিক, এখান থেকে নীতিমালা সহ সব পড়বো। আর্থিক বিবরণীর অংশ কয়টা? আর্থিক বিবরণীর অংশ, প্রথমত অংশ বলেন।
আপনাদের 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 আচ্ছা বলেন, আর্থিক বিবরণীর অংশ কয়টা? আর্থিক বিবরণীর অংশ কয়টা দ্রুত বলবেন, তাড়াহুড়ো দরকার না, যা পারেন তা, যা পারেন তা। পাঁচটা। এই যে রায়হান বলছে চারটা, চারটা না পাঁচটা। আর্থিক বিবরণীর অংশ কয়টা ভাইয়া? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে পাঁচটা, পাঁচটা পাঁচটা পাঁচটা, ঠিক আছে পাঁচটা। আর্থিক বিবরণীর অংশ কয়টা? পাঁচটা। এর মধ্যে বিবরণী কয়টা? বিবরণী কয়টা? বিবরণী হচ্ছে চারটা, বিবরণী হচ্ছে চারটা। আর্থিক বিবরণীর অংশ পাঁচটা, বিবরণী কয়টা? বিবরণী চারটা। এখন আমার প্রশ্ন, আমার প্রশ্ন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি ভাইয়া? নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? হ্যাঁ, বিবরণী চারটা, অংশ হচ্ছে পাঁচটা। এখন প্রশ্ন, আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? আর্থিক অবস্থার বিবরণী, মূল্য সংযোজন বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। চারটি বিবরণী, একটা ব্যাখ্যা এবং টিকা। অংশ পাঁচটি, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ পারছেন। অংশ পাঁচটি, বিবরণী চারটি, আর একটা হচ্ছে টিকা। টোটাল অংশ হচ্ছে পাঁচটা। ওকে ডান। এখন আমার প্রশ্ন, আর্থিক বিবরণীর অংশ নয়, বিবরণী কয়টা? চারটা, চারটার অংশ নয় কোনটা? আর্থিক অবস্থার বিবরণী, কম্প্রিহেন্স মূল্য সংযোজন বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। আবার বলছি, আবার বলছি, আবার শুনেন। আর্থিক অবস্থার বিবরণী, মূল্য সংযোজন বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। মূল্য সংযোজন, আচ্ছা বলেন বলেন, 2 নাম্বারটা মূল্য সংযোজন বিবরণী। 2 নাম্বার, এই যে কে বলে 3 নাম্বারটা? তামান না কি বলছে? সে বলছে নগদ প্রবাহ, নগদ প্রবাহ আর্থিক বিবরণী ধাপ। এই যে যারা 3 নাম্বারটা বলতেছে, 3 নাম্বার বলা মানে ধরা খাইছেন। মূল্য সংযোজন, আবার বলেন, আর্থিক অবস্থার বিবরণী, মূল্য সংযোজন বিবরণী, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী, কম্প্রিহেন্সিভ আয় বিবরণী। আসেন আমরা বিবরণী চারটা লিখি, আমরা বিবরণী চারটা লিখি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান আয় বিবরণী, নাম্বার ওয়ান আয় বিবরণী। 2 নাম্বার, 2 নাম্বার কি ভাইয়া? নগদ প্রবাহ। 2 নাম্বার হচ্ছে নগদ প্রবাহ। 3 নাম্বার কি ভাইয়া? মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। 4 নাম্বার কি ভাইয়া? 4 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু আমার অপশনে ছিল কি? আর্থিক অবস্থার বিবরণী ছিল, নগদ প্রবাহ ছিল, আয় বিবরণী ছিল। অংশ নয় কোনটা? অংশ নয় হচ্ছে মূল্য সংযোজন বিবরণী, মূল্য সংযোজন বিবরণী। তাহলে এখান থেকে আমার কি হয়েছে ভাইয়া? বিবরণী থেকে একটা প্রশ্ন আসছে, যেখান থেকে আমাদের কি বলছে? আর্থিক বিবরণীর অংশ নয়, অংশ চারটা, বিবরণী চারটা, অংশ পাঁচটা, বিবরণী চারটা। চারটা কি? আয় বিবরণী, নগদ প্রবাহ, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণী। অপশনে ছিল 3টা, বাহিরে ছিল কোনটা? মূল্য সংযোজন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে ভাইয়া? মূল্য সংযোজন বিবরণী হবে। বলেন, বুঝতে পারছেন? ধৈর্য ধরেন, ক্লিয়ার, মাথা রিল্যাক্স করেন, মাথা ঘুরাচ্ছে আপনাদের, বুঝতে পারতেছি। রিল্যাক্স হন। বলেন, বুঝতে পারছেন এতটুকু? এতটুকু সবার ক্লিয়ার যে ভাইয়া অংশ পাঁচটা, বিবরণী চারটা, এই চারটা হচ্ছে আমার বিবরণী। এই চারটা বিবরণীর বাহিরে আমার যেটাই অপশন থাকবে সেটা আর্থিক বিবরণীর কি নয়? অংশ নয়। বলেন, এতটুকু বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। ধৈর্য ধৈর্য ধরেন। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখি, আমাকে বলেন তো ভাইয়া, আমাকে বলেন তো, আমাকে বলেন, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়? কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয় দেখি বলেন। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আসেন, আবার নীতিমালায় চলে গেছে, কিছু করার নাই, লাফাইতে হবে। বলেন, এই 3টা বিবরণী কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়? আমাদের আরেকটা অংশ কি? অংশ আরেকটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 3টা বিবরণী কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়? ব্যবসা সত্তা ধারণা, চলমান প্রতিষ্ঠান, হিসাবকাল, নাকি রক্ষণশীলতা? যে কোনো কিছু অপশন হইতে পারে। আপনি যদি পারেন আপনি সঠিকটা পারবেন অপশন ছাড়া, না পারলে আপনি অপশন দিয়েও পারবেন না। রাইহান, ঠিক আছে। ওকে, দেখা যাক কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, আমাকে বলেন, আমাকে বলেন কোনটা হবে, কোনটা হবে।
হিসাবকাল হিসাবকাল হিসাবকাল, এই যে আধারের আলো, যে বলছে চলমান, ভুল করে ফেলছেন, ভুল করে ফেলছেন, হিসাবকাল হবে। যারা বলছে হিসাবকাল, হিসাবকাল ধারণা, সবার অ্যান্সার ঠিক আছে। যারা হিসাবকাল বলছে, হিসাবকাল বলছে। এখন এটা ভাইয়া কিভাবে মাথায় রাখবো ভাইয়া? মুখস্থ করা লাগবে না, মাথায় রাখবেন এই তিনটা বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। কখন প্রস্তুত করা হয় ভাইয়া? আরেকটা এমসিকিউ পড়েন, কখন প্রস্তুত করা হয় ভাইয়া? হিসাবকাল, হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। ভাইয়া কখন? হিসাবকাল শেষে। নীতিমালা কি ভাইয়া? হিসাবকাল। সহজ কথাই শেষ। তিনটা বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। নীতিমালা তাহলে কি ভাইয়া? নীতিমালা তাহলে হচ্ছে হিসাবকাল। এখন ভাইয়া আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থা প্রস্তুত করা হয় কখন ভাইয়া? প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট সময় বিন্দুতে, যে কোনো আপনার যখন ইচ্ছা, সোজা কথা যখন ইচ্ছা। আপনি চাইলে 365 দিন প্রস্তুত করতে পারবেন, 365 দিন চাইলে প্রস্তুত করতে পারবেন। এখন বলেন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতিমালা অনুযায়ী? নীতিটা কম পারি ভাইয়া, এরপর যারা অপশন দিলে এরপর যারা গেস করতে পারি, এটাই হচ্ছে সমস্যা। নীতিমালার জন্য মেবি ক্লাস আছে, আমাদের ক্লাস আছে, ক্লাসটা করবেন। নীতিমালা মুখস্থ করা রাখবে না, ক্লাসটা যেভাবে পড়াইছি ওইভাবে পড়লে দেখবেন আপনার নীতিমালা মাথায় সেট। বলেন এটা কোনটা? এই যে এখানে আপনাকে আমি যে কথাটা বললাম, এই তিনটা বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। ভাইয়া হিসাবকাল শেষে প্রস্তুত করা মানে নীতিমালা হিসাবকাল। আর এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটা প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট সময় বিন্দুতে। আমি যখন ইচ্ছা তখন প্রস্তুত করতে পারবো, আমি চাইলে 365 দিনই প্রস্তুত করতে পারবো। বছর হচ্ছে 365 দিনের, আমি চাইলে 365 দিনই প্রস্তুত করতে পারবো। চলমান, তারপর অনেকে হচ্ছে পূর্ণ প্রকাশ। এখন দেখেন ভাইয়া কি বলছি? পূর্ণ প্রকাশ। এই যে ভুল। ক্লাসটা পাবো কোথায়? ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল যদি আমাদের তেমন একটা আমরা অ্যাক্টিভ না ইউটিউবে, তারপরে আমাদের পেজে, আমাদের ইয়াতে আছে, কোথায়? পেজের মধ্যে আছে, নিচে দিয়ে গেলে একটু পাবেন। ইউটিউব চ্যানেলের নাম, আমাদের পেজের নাম অ্যাকাউন্টিং ইকুয়েশন দিলে যদি আসে আর কি, তেমন একটা পপুলার না, ওইখানে পেয়ে যাবেন, ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা চলমান, চলমান, চলমান বলছেন। অনেকে বলছেন ভাইয়া কি বলছেন? পূর্ণ প্রকাশ। ভাইয়া এখানে কি বলছে? বছর কয়দিন? 365 দিন। আমি চাইলে 365 দিনই কি করতে পারি? আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে পারি। তার মানে এটা চলমান আছে। চলমান মানে এটা নীতিমালা কি ভাইয়া? এটা নীতিমালা হচ্ছে চলমান নীতি। সোজা কথা শেষ। এটা প্রস্তুত করতেছি হিসাবকাল শেষে, নীতিমালা হিসাবকাল। এটা প্রস্তুত করতেছি বছরের যে কোনো সময়, যে কোনো সময় মানে চলমান, চলমান মানে নীতিমালা চলমান। আর এখানে কি করব? টিকা বা ব্যাখ্যা। এটা কোন নীতিমালা ভাইয়া? এটা হচ্ছে পূর্ণ প্রকাশ। অনেকে অ্যান্সার করে ফেলছেন আগেই। পূর্ণ প্রকাশ। এই নীতিমালাগুলো অ্যাডমিশনে অনেক আসছে, এই প্রশ্নগুলো অনেকবার আসছে। বলেন বুঝতে পারছেন ভাইয়া? সহজ কথায় কি ভাইয়া? এই তিনটা প্রস্তুত করা হয় হিসাবকালের কখন ভাইয়া? হিসাবকাল শেষে। কি সম্পৃক্ত? হিসাবকাল, হিসাবকাল নীতিমালা। এটা যে কোনো সময় 365 দিন চলমান আছে, চলমান মানে চলমান নীতিমালা। আর এটা কি করে? টিকা বা ব্যাখ্যা, তথ্য প্রকাশ করে। প্রকাশ মানে পূর্ণ প্রকাশ, শেষ। 365 দিন তাই চলমান। ঠিক আছে, যেটা বুঝছেন 365 দিন মানে চলমান, এগুলো মুখস্থ করা লাগতেছে না। বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নীতিমালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভাগ্য ভালো থাকে 2টা প্রশ্ন পেয়ে যাবেন নীতিমালা থেকে। ঢাবিতে পাবেন না, যেহেতু ঢাবিতে আপনার কি করা হয় 12টা প্রশ্ন, কিন্তু রাজশাহী বলেন, গুচ্ছে বলেন, এগুলোতে আপনি ভাগ্য যদি ভালো থাকে আপনি 2টা তো পেয়ে যাবেন। আর একটা তো মাস্ট থাকবে, একটা থাকবে মাস্ট। ভাগ্য ভালো থাকলে 2টা। গোলায় ফেলি, খালি গোলায় ফেলা যাবে না, গোলায় ফেলা যাবে না। রিভিশন করতে হবে, সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। মুখস্থ করতে গেলে সমস্যা, মুখস্থ করতে গেলে সমস্যা, মুখস্থ করতে গেলে সব ভুলে ফেলবো, গোলায় ফেলবো। ওকে আসেন, অনেক কিছু শিখছেন আশা করি। এবার আসেন ভাইয়া, দেখি আপনার কি অনুপাত। দ্বিতীয় পত্র চলে গেছে। দ্বিতীয় পত্র, 2জন অংশীদার আসেন, এ এবং বি। এ এবং বি 2জনের অনুপাত ছিল কত ভাইয়া? মুনাফা বন্টন অনুপাত ছিল 2:1। এবার সি আসছে ব্যবসায়ী, সি ব্যবসায়ী আসি, সে 5/1 অংশ কি নিছে? মুনাফার অংশ নিছে। এখন আপনাকে বলছে নতুন অনুপাত কত? নতুন অনুপাত কত? অনেকবার আসবে, এটাও এবারও দিয়ে ফেলবে, এবারও দেওয়ার মতো প্রশ্ন। নীতিমালা প্লাস আর ইউ, রাবিতে প্রশ্নগুলো খুব বেশি করে। দেখে আমাকে বলেন ভাইয়া, এ বি ছিল প্রথমত অংশীদার, যখন ছিল মুনাফা বন্টন অনুপাত ছিল 2:1। যখন সি আসছে, সি পাচ্ছে 5/1 অংশ, তার মানে নতুন অংশীদার আসছে। তাহলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? নতুন অনুপাত কত? কারিমা বলছে 8, 4 এবং 3। ওকে দেখা যাক, দেখা যাক কত হয়। 8, 4, 3,
এই যে তানহা সূচি, পারি না, পারি যাবেন আজকে ক্লাসে, পারি যাবেন, এখানে একটু দেখা দিব, দেখলেই শেষ, দেখলেই শেষ। এগুলো খুবই সহজ বিষয়, এগুলো খুবই সহজ বিষয়। 2 4 3। আচ্ছা অমিত্র যে ভুলটা করছে, আচ্ছা এটাকে, আচ্ছা যে ভুলটা করছেন, আচ্ছা ভুলের জন্য আমরা শিখবো। 2 4 3 8 3, এটা পারি না। আচ্ছা যারা পারেন না তারা শিখবেন, তারা শিখবেন, শিখার পর আমাকে জানাবেন বুঝতে পারছেন কিনা। 2 1 3, ওকে প্যারা নাই, দেখতাছি দেখতাছি দেখতাছি। ওকে আসেন তো ভাইয়া, যারা পারি না বলছেন, যারা পারি না বলছেন যে ভাই এটা পারি না, ভাইয়া কিভাবে মাথায় রাখবেন? ভাইয়া এ বির ও এর অনুপাত কত? 2। বির অনুপাত কত ভাইয়া? বির অনুপাত 1। সির অনুপাত কত? জানি না, বের করব। এখন একটু আমাকে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, আর জীবনও ভুল হবে না। ভাইয়া সি পাচ্ছে কত? মোট মুনাফার 5 ভাগের 1 অংশ। সি পাচ্ছে কত? 5 ভাগের 1 অংশ। ভাইয়া তাহলে বাকি আছে কত? বাকি আছে কত ভাইয়া? বাকি আছে 4 অংশ। বাকি আছে কত? বাকি আছে 4 অংশ। এই 4 অংশ দিয়ে একবার এর অনুপাতকে গুণ করবেন, একবার বিটটাকে গুণ করে দিবেন। কত ভাইয়া? 1 বার 4, 1 বার 4। বুঝতে পারছেন? ওদের অনুপাত বের হয়ে যাবে। এখন ভাই সিটটা কিভাবে বের করব? সিটটা বের করবেন এ বিটটা যোগ করে সে যত অংশ পাবে সেটা দিয়ে গুণ করবেন। 2 আর 1 যোগ করলে 3, আর উপরে সে পাচ্ছে কত? 1 অংশ। 1 দিয়ে কি করে দিবেন? গুণ করে দিবেন, তাহলে সে পাচ্ছে 3 অংশ। তাহলে সে পাচ্ছে কত? 2 যোগ 1 ইন্টু 1, তাহলে সে পাচ্ছে 3, এ পাচ্ছে 4, এ পাচ্ছে 8। আমার নতুন অনুপাত 8 4 3, 8 4 3। বলেন বুঝতে পারছেন? যারা বলছেন পারেন না, বলেন বুঝতে পারছেন ভাইয়া? নিয়মটা সহজ। কতটুকু অংশ বাকি সেটা বের করব, এরপরে ওদের অনুপাতের সাথে গুণ করে দিব, দেন সিটটা বের করব, দুইজনটা যোগ করে সে যত অংশ হবে সেটার সাথে গুণ করলে কাজ শেষ। এর বাহিরে আর কিচ্ছু নাই, এর বাহিরে আর কোনো কিছু নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এখন একজনের অ্যান্সার, আমাদের যে মিত্র নয় কে জানি, ও যে অ্যান্সারটা করছে, ও যে অ্যান্সারটা করছে যে ভাইয়া ও কি বলছে? 2 1 3। এখন ভাই এটা কি করা যাবে? এটা কি করা যাবে? এটা করা যাবে না, অনেকের সমস্যা, এটা করা যাবে না, এটা করা যাবে না। কেন যাবে না ভাইয়া? যখন আমি একটা সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করতে পারবো তখন আমি সেটাকে কি করব? কমন সংখ্যা দ্বারা ভাগ করব। কিন্তু এখানে আমি 8 কে ভাগ করতেছি, 4 কে ভাগ করতেছি, 3 কে তো ভাগ করা যাচ্ছে না, তখন আমি এই দুইটাকেও ভাগ করব না। যখন আমি দেখব 8 4 4 সবগুলো কমন আছে, তার মানে 4 দ্বারা এটা কমন গেলে এটা 2, এটা 1, এটা 1। কিন্তু আমি যখন দেখবো এটা আনকমন একটা সংখ্যা, এটা আনকমন একটা সংখ্যা, তাহলে আমি তখন সেটাকে আর ভাগ করতে পারবো না, আমি তখন সেটা ভাগ করতে পারবো না, তখন আমার এটাই হবে রাইট অ্যান্সার। এটা ভুল, এটা ভুল। বলেন বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন নিয়মটা এবং আমরা কোন জায়গায় ভুল করি, ভুলটা বুঝতে পারছেন কিনা বলেন? অনুপাত অনেক ভয় পেতাম, ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। বলেন বুঝতে পারছেন ভাইয়া? প্রথমত কি বাকি অংশ, দেন আমরা গুণ করে অনুপাত বের করব, ওরটা যোগ করে ওর অংশের সাথে গুণ করে বের করে দিয়ে ফেলবো। যখন দেখবো তিনোটাকে একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে তখন করব, না গেলে করব না, শেষ। বুঝতে পারছেন? ওকে জি ভাইয়া, ক্লিয়ার। এবার আসেন পরবর্তী। ওকে পরবর্তীতে, আচ্ছা অবচয়। আচ্ছা অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় সব থেকে কম হয়? অবচয় থেকে ম্যাথও আসতেছে, থিওরিও দিচ্ছে। বলেন অবচয়ের কোন পদ্ধতিতে, এই চ্যাপ্টারে ক্লাস নেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিব ইনশাল্লাহ, নিব, ধৈর্য ধরেন, নিব। আচ্ছা দেখি কি বলছি ভাইয়া, কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম হয়? অবচয় কম হয় কোন পদ্ধতি ভাইয়া? কোন পদ্ধতি বলেন? পদ্ধতি আছে কয়টা? পদ্ধতি আছে 4টা। পদ্ধতি আছে 4টা, অপশন দেওয়া লাগবে না, অপশন ছাড়াই বলেন, অপশন ছাড়াই বলেন, অপশন ছাড়াই বলেন আমাকে যে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রথম বছর অবচয় কম হয়? প্রথম বছর, প্রথম বছর অবচয় কম হয়, দেখি বলেন ভাইয়া। সরলরৈখিক, 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 সরল রৈখিক, সরল রৈখিক। আচ্ছা দেখি বাকিরা বলেন। সরলরৈখিক। আচ্ছা তাহলে প্রথম বছর, কোন বছর ভাইয়া? প্রথম বছর অবচয় কম, অবচয় কম। কোন পদ্ধতি ভাইয়া? কোন পদ্ধতি? সরল রৈখিক। এই যে আধার আলো বলছে ক্রমহ্রাসমান, আপনার অ্যান্সারটা ভিন্ন থাকে, ভিন্ন থাকে কেন? অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে সরল রৈখিক, অ্যান্সার হবে সরল রৈখিক, সরল রৈখিক। অ্যান্সার হবে কি ভাইয়া? অ্যান্সার হবে সরল রৈখিক।
সরলরৈখিক, সরলরৈখিক মানে প্রত্যেক বছর অবচয় সমান হয় আমরা জানি, কিন্তু আমার চারটা পদ্ধতির তুলনায় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সবসময় কম হয়, অবচয় কম হয়। এখন বলেন তো ভাইয়া বেশি কোথায়, বেশি কোন পদ্ধতিতে বলেন, বেশি কোন পদ্ধতিতে হয়, বেশি কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান, বিদ্যাসাগর, ওকে। অংশীদারিতে গুচ্ছে দিয়ে যাবে সব প্রশ্ন একটু সমাধান করে দিলে ভালো, তো প্রশ্ন বুঝিনি, প্রশ্নটা তো আমার কাছে এখন আপাতত নাই। যে কোনো সমস্যা আমাদের তো ইয়ে আছে, আবার আপনারা আপনারা আমাদের আরেকটা গ্রুপ আছে না আমাদের পেজে, দেখবেন পিন করা আছে, পিন করা আমাদের একটা গ্রুপ পিন করা আছে, ওইখানের মধ্যে আপনার যে কোনো সমস্যা আপনি পোস্ট করে দিবেন, আমি অ্যাপ্রুভ করে নিব, আমার যে কোনো স্টুডেন্ট আপনাকে বুঝিয়ে দিবে, অথবা আমি সেটা বুঝিয়ে দিব, অথবা আপনি কি করেন ভাইয়া, যে কোনো সময় আপনি সরাসরি পেজে মেসেজ করেন, যে কোনো সমস্যা আপনি সরাসরি পেজে মেসেজ করেন, আপনার জন্য সবকিছু ওপেন করা আছে, এখন আপনাকে ইউজ করতে হবে সেটাকে। আচ্ছা বেশি কোথায় বলছেন ভাইয়া, বেশি বলছেন ক্রমহ্রাসমান, ঠিক আছে, বেশি ক্রমহ্রাসমানে বলছেন, ক্রমহ্রাসমান। পরবর্তী প্রশ্ন ভাইয়া, সময়ের উপর নির্ভর করে না কোন পদ্ধতি, সময়ের উপর নির্ভর করে না, সময়ের উপর নির্ভর করে না কোন পদ্ধতি বলেন? সময়ের উপর নির্ভর করে না, অবচয়ের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সময়ের উপর নির্ভর করে না, ওকে বিদ্যাসাগর, খুব ভালো, ধরে রাখেন এরকম অ্যাক্টিভিটি, ধরে রাখেন, চেষ্টা করে যান, ভালো কিছু সম্ভব, ভালো কিছু সম্ভব। যারাই আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ, এই যে ভুল বলতেছে বর্ষ সংখ্যা না, সময়ের উপর নির্ভর করে না, সময়ের উপর নির্ভর করে না কোনটি? কমন প্রশ্ন, অনেকবার আসছে, অনেকবার আসছে। উৎপাদন একক, উৎপাদন একক, ঠিক আছে, মাথায় রাখবেন, বাকিরা অ্যান্সার করতে পারতেছেন না, মাথায় রাখবেন উৎপাদন একক। সঠিক অ্যান্সার কোনটা? উৎপাদন একক, উৎপাদন একক। সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া? সময়ের উপর নির্ভর করে না কোন একক ভাইয়া? উৎপাদন একক। উৎপাদন এককে কি হয় ভাইয়া? উৎপাদন, আমি কতটুকু উৎপাদন করতেছি তার উপর আমার মেশিনের অবচয় হবে, যেটা আমার কি নয় যে এত কাল হইলে এক বছরের জন্য এতটুকু অবচয় হয়ে যাবে ততটুকু, এরকম না, এটা হচ্ছে আমার উৎপাদনের উপর। এখানে আমার আয়ুষ্কালের কোনো ব্যাপার নাই যে আয়ুষ্কাল 4 বছর, এটা আপনাকে 4 বছর সার্ভিস দিবে, এরকম না, এরকম না, এটা হচ্ছে আপনার মেশিন, আপনার মেশিন আপনাকে কত কপি, আপনি ধরেন একটা কি করলেন প্রিন্টার মেশিন ক্রয় করছেন, এটা হয়তো আপনাকে বলা থাকবে আপনার 1 লাখ কি করতে হবে, 1 লাখ প্রিন্টার কপি করতে হবে, এর বেশি আর পারবে না, তাহলে এটা সময়ের উপর নির্ভর করতেছে না, এটা সময়ের উপর নির্ভর করতেছে না, উৎপাদন একক, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। আর একটা বিষয় ভাইয়া, অবচয় সংক্রান্ত যে সমন্বয়, অবচয় সংক্রান্ত সমন্বয়গুলো একটু মাথায় রাখবেন, অবচয় সংক্রান্ত সমন্বয়গুলো, অবচয় বেশি হলে, অবচয় বেশি হলে মুনাফা কি হয়? অবচয় বেশি হলে মুনাফা হয় কম, অবচয় যদি কম হয় তাহলে মুনাফা হয় বেশি, তাহলে মুনাফা হয় বেশি। মুনাফা কম যদি হয়, মুনাফা কম হলে কর দিতে হবে কম, আর মুনাফা যদি বেশি হয় কর দিতে হবে বেশি, বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন ভাইয়া? এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, প্লাস অবচয় সংক্রান্ত আপনার যে সমন্বয়, সমন্বয়টা মাথায় রাখবেন। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু পড়া সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? পড়াগুলো মাথায় রাখবেন, সবগুলো সুন্দরভাবে মাথায় সেট করে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ঘুরে ফিরে আসবে। ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন এত কঠিন না, ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন এত কঠিন না, যদি চেষ্টা করেন ভালো করে সব ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। আসেন আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? সমীকরণ সঠিক নয় কোনটি? আচ্ছা অ্যান্সার করেন। এ ইকুয়াল এল প্লাস ওই, তারপরে হচ্ছে এ মাইনাস এল ইজ ইকুয়াল টু ওই, তারপরে এ ইকুয়াল ওই, এবং আরেকটা এ প্লাস ও ইজ ইকুয়াল টু এল। নিচে 4টা সমীকরণ, কোন সমীকরণ সঠিক নয়? নিচের কোন সমীকরণ সঠিক নয় দেখে অ্যান্সার করেন। ওকে জি ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সমীকরণ সঠিক নয়? অপশন 1 এ ইকুয়াল এল প্লাস ওই, এ মাইনাস এল ইজ ইকুয়াল টু ওই, এ সমান ওই, এ প্লাস ওই ইজ ইকুয়াল টু এল। ক্লাস কি প্রতিদিন হয়? না, ক্লাস প্রতিদিন হয় না,
ক্লাস প্রতিদিন হয় না, যদি হয় জানা দিব, যদি হয় জানা দিব। ডি নাম্বার বাকির অ্যান্সার করেন। এ প্লাস ও ইজ ইকুয়াল টু এল, ঠিক আছে, এ প্লাস ও ইজ ইকুয়াল টু এল, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাকি সকল সমীকরণ সঠিক, বাকি সকল সমীকরণ সঠিক, এটা আমার ভুল, ভুলটা এটা সঠিক কোনটা, এ মাইনাস ও ইজ ইকুয়াল টু এল, এ মাইনাস ও ইজ ইকুয়াল টু এল, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে ভাই আমার ভুল কোনটা, এটা হচ্ছে ভুল সমীকরণ। ওকে ডান, খুব ভালো, এটা সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার, এটা সঠিক, এটা সঠিক। এখানে আমার প্রতিষ্ঠানে আমার দায়ী থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো সম্পদ সমান মালিকানা সত্ত্ব হতেই পারে। ওকে ডান। আচ্ছা, এর পরবর্তীতে ভাইয়া, বিপরীত সম্পত্তি কোন জের প্রকাশ করে? বিপরীত সম্পত্তি কোন জের প্রকাশ করে? ডেবিট জের, ক্রেডিট জের, নাকি শূন্য জের, নাকি কোনোটাই নয়? বিপরীত সম্পত্তি কোন জের প্রকাশ করে? বিপরীত সম্পত্তি কোন জের প্রকাশ করে ভাইয়া? ডেবিট জের, ক্রেডিট জের, শূন্য জের, নাকি কোনোটি নয়? ক্রেডিট জের, ক্রেডিট জের, ঠিক আছে। ওকে, বাকিটা বলেন। ভাইয়া সবার উত্তর এ পর্যন্ত আবার 1 মিনিট পর পর আমার এখানে প্রশ্ন শোনা যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। ক্রেডিট জের, ক্রেডিট জের, ক্রেডিট, আপনার নেট একটু দুর্বল। ক্রেডিট জের, ক্রেডিট জের, ক্রেডিট জের, ওকে ঠিক আছে, সবার অ্যান্সার পারফেক্ট। ক্রেডিট জেরের মধ্যে বিপরীত সম্পদের মধ্যে পুঞ্জীভূত অবচয়টা একটু ভালো করে মাথায় রাখবেন, যে পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, এটা ক্রেডিট জের। এই প্রশ্নটা অনেকবার আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। ওকে আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি আছে? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ হচ্ছে কত ভাইয়া? প্রারম্ভিক মজুদ 20। সমাপনী মজুদ কত ভাইয়া? সমাপনী মজুদ হচ্ছে 30। প্রারম্ভিক মজুদ 20, সমাপনী মজুদ 30। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 70। আপনাকে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? দেখি বলেন, এবার আর বুঝাবো না। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? এবার আর বুঝাবো না, এবার আর বুঝাবো না, বলেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে আছে, বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, বলেন। এবার আর বলে দিব না, এবার অ্যান্সার সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল। এক লক্ষ টাকা, বিদ্যাসাগর 50,000, ওকে দেখা যাক। সূত্র কয়টা বসে? সূত্র বসে দুইটা, সূত্র দুইটা, দুইটা দেখেন, দুইটার মধ্যে কোনটাতে পড়ে, কোনটার অ্যামাউন্ট দিয়ে আছে, কোনটার অ্যামাউন্ট দিয়ে আছে? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, ঠিক আছে, 1 লক্ষ, 1 লক্ষ, যারা 1 লক্ষ বলছেন সবার অ্যান্সার ঠিক আছে। 1 লক্ষ যারা বলছেন যে ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, সবার অ্যান্সার ঠিক আছে। ভাইয়া সূত্র কি ভাইয়া? সূত্র আমার এখানে আসবে সমাপনী মজুদ প্লাস কি ভাইয়া? সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ডান, 1 লক্ষ টাকা। আমাকে বলেন নিট ক্রয় কত? নিট ক্রয় কত বলেন? পরবর্তী প্রশ্ন, নিট ক্রয় কত টাকা? পরবর্তী প্রশ্ন, নিট ক্রয় কত টাকা? নিট ক্রয় কত টাকা? 1 লক্ষ, 1 লক্ষ, ঠিক আছে, 1 লক্ষ। নিট ক্রয় কত? এবার বলেন নিট ক্রয় কত? নিট ক্রয় কত টাকা? মোটামুটি প্রথম প্রশ্ন থেকে মোটামুটি কম ভুল হয়েছে, 1-2 জনে একটু ভুল করছেন, 1-2 জনে একটু ভুল করছেন। দুইটা সূত্র, হ্যাঁ সূত্র হচ্ছে দুইটা, এখানে আমার সূত্র অ্যাপ্লাই হচ্ছে 2 নাম্বারটা, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি 1 লক্ষ টাকা। ওকে ডান। প্রারম্ভিক মজুদ দেয়া আছে, বলছে নিট ক্রয় কত, তাহলে বিয়োগ করলেই কাজ শেষ, বিয়োগ করলে কাজ শেষ। 1 লাখ মাইনাস 20,000 টাকা, 20,000 টাকা, তাহলে কত ভাইয়া? 80,000, 80,000 সঠিক অ্যান্সার বের হয়ে গেছে, বের হয়ে গেছে। হ্যাঁ বিক্রিত পণ্যের ব্যয় নিট, এই যে নিট ক্রয় কে বলতেছে? নিট ক্রয় 50 না, নিট ক্রয় হচ্ছে 80,000 টাকা, নিট ক্রয় হচ্ছে 80,000 টাকা, 80,000, 80,000, 80,000, হ্যাঁ 80,000 টাকা। ডান, ডান, সূত্র মাথায় রাখবেন, সূত্র মাথায় রাখবেন, সূত্র মাথায় রাখবেন। 80,000, হ্যাঁ 80,000 টাকা, 80,000 টাকা। ওকে ডান। আচ্ছা এবার আসেন, রেওয়া মিলের ভুল খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন এগুলো, এগুলো সবগুলো মাথায় রাখবেন। পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে, পাওনাদারকে পরিশোধ করছে কত? পাওনাদারকে দেয়া, পাওনাদারকে দেয়া 3,520 টাকার চেক, পাওনাদারকে দেয়া 3,520 টাকার চেক
20 টাকা আছে, 3250 টাকা কি করা হয়েছে, 3250 টাকা লেখা হয়, লেখা হয়। এখন বলছে ভুলের সমাধান কি, এই ভুলের সমাধান কি, এই ভুলের সমাধান কি, এই ভুলের সমাধান কি, আমাকে কি বলবেন, আমাকে বলবেন অ্যামাউন্টটা কত, যোগ করবে নাকি বিয়োগ করবে, কোন বইয়ে করবে, বই কয়টা, বই দুইটা, নগদ আরেকটা হচ্ছে ব্যাংক। এখন নগদে মাইনাস করবে নাকি প্লাস করবে, ব্যাংকে প্লাস করবে নাকি মাইনাস করবে, কত টাকা করবে, অ্যামাউন্টটা কত, কত ডলার করবে দেখি বলেন। পাওনাদারকে দিয়া, পাওনাদারকে আমি একটা চেক দিয়ে দিছি 3520 টাকার চেক, কিন্তু আমি লিখছি কত 3250 টাকা, পার্থক্যটা বের করবেন, এরপরে নগদের সমাধান করবে নাকি ব্যাংকে সমাধান করবে বলেন। আমার কাছে সংক্ষেপে বললে হবে যে নগদে মাইনাস অথবা নগদে প্লাস অথবা ব্যাংকে প্লাস অথবা ব্যাংকে মাইনাস, এত টাকা শেষ। 270 টাকা, ঠিক আছে, 270 টাকা ডান, কিন্তু কোথায় বসাবে, প্লাসে নাকি মাইনাসে, কে বসাবে, ব্যাংক নাকি নগদ, এটা ক্লিয়ার করেন। নগদান বইয়ে 270 টাকা যোগ করতে হবে, 270 টাকা নগদান বই থেকে একজন বলছে বাদ দিতে হবে, আবার বলছে প্লাস করতে হবে, এখানে সমস্যা আছে। এই প্রশ্নগুলো ঢাবির জন্য গুরুত্বপূর্ণ, এখানে আপনাদের সমস্যা। এই যে দুইটা পক্ষ, আমি আবারও পাচ্ছি দুইটা পক্ষ, একটা হচ্ছে প্লাস বলতেছে আর একটা বলতেছে মাইনাস, একটা বলে প্লাস আর একটা বলে মাইনাস। আসেন, একটা বলছে প্লাস আর একটা বলছে মাইনাস, বিয়োগ বাদ, আচ্ছা যোগের পক্ষ আছে মোটামুটি, বিয়োগের পক্ষ অ্যান্সার আছে। 270 টাকা নগদ দেন বইয়ে, আচ্ছা প্লাস বলছেন মাইনাস বলছেন, আসেন আসেন, কেউ অন্তত ব্যাংক বলেন নাই, এটা হচ্ছে ভালো কথা, কেউ অন্তত ব্যাংক বলে নাই, ওকে ভাইয়া ব্যাংকে তাহলে কাজ নাই। ভুল করছে কে, আমানতকারী, ভুল করছে কে, আমানতকারী, ভালো করে বুঝবেন, একটা এমসিকিউ দিয়ে বাকি সকল এমসিকিউ ক্লিয়ার। ভুল করছে কে, আমানতকারী, আমানতকারীর বই কোনটা ভাইয়া, আমানতকারীর বই হচ্ছে নগদান বই। এখন এখন ভাইয়া এখন 270 টাকা, এই যে প্লাস বলতেছে আবার, আহারে আহারে কপাল। আচ্ছা আসেন, পাওনাদারকে চেক দিছি 3520 টাকা, আপাতত জাস্ট এটা বলেন, এটা প্লাস হবে নাকি মাইনাস, এটা প্লাস হবে নাকি মাইনাস, আচ্ছা ঠিক আছে, যোগ যোগ বিয়োগ, ধৈর্য হইছে, থামেন থামেন, অ্যান্সার করে থামেন, অনেক অ্যান্সার করছেন আপনারা, অনেক পারেন, জাস্ট আমাকে বলেন যে পাওনাদারকে দেয়া এত টাকা চেক, পাওনাদারকে চেক দিছে, এই এত টাকা প্লাস হবে নাকি মাইনাস হবে, 3520 টাকা প্লাস নাকি মাইনাস, প্লাস নাকি মাইনাস এটা বলেন তো ভাইয়া। এই যে আমি পাউন্ডারকে একটা চেক দিলাম 3520, এটা প্লাস নাকি মাইনাস, এটা প্লাস নাকি মাইনাস, আধার আরো বলছে মাইনাস, বাকিটা বলেন। অ্যান্সার অনেক করছেন, এবার একটু থামেন, এবার আমার সাথে একটু আমার একটু অ্যান্সার করেন। বিয়োগ হবে, বিয়োগ হবে, কারণ ভাইয়া কেন, কেন পাওনাদার আমার থেকে কি পায়, পাওনাদার আমার থেকে টাকা পায়, ওকে টাকা দিয়ে দেওয়া মানে কি আমার টাকাটা কমে যাবে, ওকে ঠিক আছে, বিয়োগ। এই যে আবার কে বলে যোগ, সারা রহমান বলতেছে যোগ, পাওনাদার, পাওনাদার টাকা পায়, পাওনাদার টাকা পায়, মাইনাস, পাওনাদার টাকা পায়, টাকা পাইলে আমি তাকে চেক দিছি, চেক দিলে কি হয়েছে, টাকা কমছে কত, টাকা কমছে 3520 টাকা, তাহলে এই টাকাটা চেক সে ব্যাংক থেকে নিয়ে যাবে, বুঝেন, এই টাকাটা সে ব্যাংক থেকে নিয়ে যাবে, তার মানে ব্যাংকে টাকা কমবে 3250, ব্যাংকে টাকা কমবে 3250, এটা আমার নগদান বইয়েও কমাইতে হবে, নগদান বইয়ে কমাইতে হবে, সেম টাকা আমি কমাইছি কত 3250, আমি কমাইছি কত, আমি কমাইছি, চেক দিছে তাই মাইনাস হবে, হ্যাঁ আমি কমাইছি 3250, আমি আমার বই থেকে কমাইছি মাত্র 3250, কিন্তু আমার ব্যাংক থেকে কমে যাবে কত 3520 টাকা, সেই জন্য উভয় বইকে সমান করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে নগদান বই থেকে আরো 270 টাকা বিয়োগ করতে হবে, তাহলে আমার কি হবে, নগদান বই 3520 টাকা মাইনাস জে, ব্যাংকে 3520 টাকা মাইনাস জে রে আসবে, আমি ব্যাংক থেকে কমবে 3250, আমি কমাইছি 3000, ব্যাংক থেকে কমবে 3520 টাকা, আমি কমাইছি 3250 টাকা, ব্যাংক থেকে বেশি কমছে, আমি কম কমাইছি, আরো কমাইতে হবে, সেজন্য কি মাইনাস, সেজন্য কি মাইনাস, যোগ বিয়োগ অনেক কিছু বলছেন, অনেক পোল্ট্রি খাইছেন, প্লাস বলি মাইনাস বলছেন, আবার মাইনাস বলি প্লাস বলছেন, বলেন বুঝতে পারছেন। দুই বই অলওয়েজ যে সমান,
কমাইছি ৩,২৫০, আমি বলছি ব্যাংক থেকে যাবে গা, তার মানে এটা আমার নগদান বইও সেম জেরে বসাইতে হবে, কিন্তু নগদান বইয়ে বসে ৩,২৫০, কমে যাচ্ছে 520, তাহলে আরো কমাইতে হবে যাতে দুই বই কি হয়, ইকুয়াল হয়। ক্লিয়ার? আল্লাহ এটা পারলাম না, থাপ্পড় মারে নিজের মুখের মধ্যে নিজে মারি দেন, কিচ্ছু করার নাই, আপনাদেরকে আর কি বলতাম বলেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সহজ প্রশ্ন, ব্যাংক থেকে চেক দিছি এত, কিন্তু লিখছি এতটুকু, আরো কমাইতে হবে, এগুলো পারতেছেন না, এগুলো পারতেছেন না, বলতেছেন একবার যোগ একবার বিয়োগ, এগুলো করা যাবে না, এগুলো করতে গেলেই সিট মিস, সিট পাবেন না, সিট পাবেন না, সিট মিস হয়ে যাবে, বাকিরা পাই যাবে, বাকিরা পাই যাবে। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? সো এরকম প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে, এরকম প্রশ্ন অনেকগুলো আছে, ধরে ধরে সবগুলো ক্লিয়ার করবেন। আগে দেখবেন ভুলটা করছে কে, ব্যাংক সমন্বয় বিবরণী ক্ষেত্রে আগে দেখবেন ভুলটা করছে কে, যে ভুল করছে তার বইয়ের সমাধান হবে। এখন সে কি বেশি লিখছে নাকি সে কম লিখছে, সেটাই হচ্ছে আমার পয়েন্ট। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে জি, সব মাথায় রাখবেন, মাথায় রাখবেন, এই কমন প্রশ্নগুলো ভুল করবেন না। আচ্ছা, এবার আসেন ভাইয়া, মূল্য হ্রাস অবস্থা, আচ্ছা মুদ্রাস্ফীতি অবস্থায় কোন পদ্ধতি অধিক গুরুত্বপূর্ণ? মজুদ মূল্যায়নে। আচ্ছা মুদ্রাস্ফীতির সময়, মুদ্রাস্ফীতির সময়, মুদ্রাস্ফীতির সময় মজুদ মূল্যায়নে, মুদ্রাস্ফীতির সময় মজুদ মূল্যায়নে কোন পদ্ধতি, কোন পদ্ধতি কার্যকর, কোন পদ্ধতি কার্যকর দেখি বলেন, দেখি কে পারেন এটা, কোন পদ্ধতি কার্যকর? বুঝে বলবেন, ফিফো নাকি লিফো নাকি গড়, বলেন। লিফো মেথড, আচ্ছা লিফো মেথড অলরেডি বলছে, দেখি বাকিরা বলেন, বুঝে শুনে বলতে হবে। মুদ্রাস্ফীতির সময় অর্থের মান বেড়ে গেছে, অর্থের মান বেড়ে গেছে, এই যে এখানে আমি আবার তিনটা পক্ষ পাবো, ভাবছিলাম দুইটা পাবো, এখন দেখা যাচ্ছে তিনটা পক্ষ পাবো, তিনটা পক্ষ, দেখা যাক। লিফো ফিফো লিফো ফিফো, ওকে বলেন। লাস্ট ইন ফার্স্ট আউট, মেবি, মেবি আবার কি, মেবির পরে কোনো অ্যান্সার নাই, 50-50 থাকা যাবে না, যেটা হবে 100%, হয় ভুল হইলে 100%, 100% ভুল থাকবো, নাহলে সঠিক 100% থাকবো, মাঝামাঝি থাকতে পারবো না। এই যে দুই পক্ষ, দুই পক্ষ, অনেক কনফিউশন আছে আপনাদের, আপনারা কেউ এটাতে 50% অ্যান্সার, এটাতে 50% অ্যান্সার। ওকে লিফো লিফো ফিফো লিফো ফিফো লিফো ফিফো, ওকে দেখা যাক, লিফো লিফো, আচ্ছা অনেকে বলছেন লিফো, অনেকে বলছেন ফিফো। এখন এখন এটা আমাকে বোঝার জন্য, এটা আমাকে বোঝার জন্য আমাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমার একটা নীতিমালা আছে, আমি নীতিমালার মূল কথা বলবো, আপনি আমাকে জানেন এটা কোন নীতিমালা, ঠিক আছে? নীতিমালার মূল কথা হচ্ছে সম্পদ কম ব্যয় বেশি, সম্পদ কম দায় বেশি, আয় কম ব্যয় বেশি। বলেন তো ভাইয়া এটা কোন নীতিমালার মূল কথা, এটা কোন নীতিমালার মূল কথা? লাস্ট ইন ফার্স্ট আউট, ওকে লাস্ট ইন ফার্স্ট আউট বলছেন, হয়তো মুখস্থ করছেন বলছেন, বুঝার ব্যাপার আছে, অনেকে ফিফো বলছেন, দেখা যাক। আমাকে আগে বলেন, সম্পদ কম দেখাও, দায় বেশি দেখাও, আয় কম দেখাও, ব্যয় বেশি দেখাও, এটা কোন নীতিমালা, এটা কোন নীতিমালা? আমি কিছু বলবো না, ওকে তাকাই থাকেন, আপনার সিটটাও কেউ নিয়ে যাবে, আপনার সিটটাও কেউ নিয়ে যাবে, কিছু করার নাই। বলেন এটা কোন নীতিমালার মূল কথা, এটা কোন নীতিমালার মূল কথা, এটা কোন নীতিমালার মূল কথা? আচ্ছা ক্লাস নিতে ভালো লাগতেছে, এরকম দুইটা পক্ষ পাচ্ছি, 50-50। এবার আসেন সমাধানের বিষয় চলে আসে, রক্ষণশীলতা, রক্ষণশীলতা। আচ্ছা একজন বলতে পারছে শুধুমাত্র রক্ষণশীলতা, অনেকে হয়তো এটাও পারতেছেন না, অনেকে কি এটাও পারতেছেন না? রক্ষণশীলতা, ঠিক আছে, কি শীলতা ভাইয়া? রক্ষণশীলতা। কোন নীতিমালা ভাইয়া? রক্ষণশীল নীতি, ঠিক আছে। পড়া একটার সাথে একটা রিলেটেড, সামঞ্জস্যতা নীতি, এই যে না সামঞ্জস্যতা না, রক্ষণশীলতার নীতি, এটাও মাথায় রাখতে হবে, ভুলে গেছেন আপনারা, পারেন না, পড়ালেখা করেন না। কোন নীতিমালা ভাইয়া? রক্ষণশীল নীতিমালা। কি বলছে? সম্পদ কম দায় বেশি, আয় কম ব্যয় বেশি। এবার আসেন নীতিমালার বাস্তবায়ন, কি বলছে? মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি, দাম বৃদ্ধি পাচ্ছে, দাম ছিল 10 টাকা, দাম বাড়ছে 15, দাম বাড়ছে 20, দাম বাড়ছে 30, দাম বাড়ছে 30। এবার আসেন বুঝেন, বুঝেন
অন্য কেউ বুঝাইতে পারবেন, ওইভাবে মাথায় ক্লিয়ার করেন। নীতিমালা কি বলছে? সম্পদ কম আয় বেশি, সম্পদ কম দায় বেশি, আয় কম ব্যয় বেশি। আমার কি হচ্ছে? অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, দাম বেড়ে যাচ্ছে। পণ্যের দাম ছিল, মজুদের দাম ছিল কত? মজুদের দাম ছিল 10, 15, 20, 30। অর্থাৎ ধরেন 2001 সাল, এটা 2002 সাল, এটা 2003 সাল, এটা 2004 সাল। দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। এখন ভাইয়া দাম বেড়ে গেলে আমি কোনটা দেখব? ফিফো দেখব নাকি লিফো দেখব? আপনারা অ্যান্সার করছেন লিফো, অনেকে বলছেন ফিফো। আমি দেখব লিফো। কেন ভাইয়া লিফো দেখব? কারণ আমি লিফো দেখলে কি হবে? আমি নিচের পণ্যগুলো কি করে দিব? লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্ট আসবে সেটা আগে চলে যাবে। এগুলোকে আমি আগে বিক্রি করে দিব, বুঝতেছেন? এগুলোকে আমি কি করব? আগে বিক্রি করে দিব। এগুলোকে যদি আমি আগে বিক্রি করে দেই, তাহলে আমার ব্যয় দাঁড়াবে কত? ব্যয় দাঁড়াবে 50 টাকা। ব্যয় দাঁড়াবে কত টাকা? 50 টাকা। আর এগুলো কি থাকবে? অব্যবহৃত থেকে যাবে। যেটা অব্যবহৃত থাকবে সেটা কি ভাইয়া? সমাপনী মজুদ। সমাপনী মজুদ, তার মানে ব্যয় হচ্ছে 50, সমাপনী মজুদ হচ্ছে 25। নীতিমালা কি বলছে? সম্পদ কম, সম্পদ 25 কম, কিন্তু আমার কি ভাইয়া? ব্যয় বেশি। ব্যয় কত? ব্যয় হচ্ছে 50। তাহলে এখন যদি আমি ফিফো অনুসরণ করতাম, যদি আমি ফিফো দেখতাম, ফিফো দেখলে এটা কি হইতো? এটা হইতো ব্যয়, এটা হইতো সমাপনী মজুদ। তখন আমার কি হইতো? নীতিমালার উল্টো হয়ে যেত। তাহলে আমার নীতিমালা অনুযায়ী আমার কি করতে হবে? ব্যয় বেশি দেখাতে হবে, সম্পদ কম দেখাতে হবে। বলেন বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা? যে ভাইয়া ব্যয় বেশির জন্য আমাকে লিফো দেখতে হবে, যাতে আমার সম্পদ আবার কম দেখায়। বলেন বুঝতে পারছেন সবাই? বুঝাইতে পারবেন এভাবে? বুঝাইতে পারবেন? এটা হচ্ছে আমার কোন নীতিমালা? রক্ষণশীল নীতিমালার মূল কথা। সম্পদ কম, তার মানে আমি যেগুলো বিক্রি করে দিব সেগুলো হচ্ছে আমার ব্যয়, যেগুলো থেকে যাবে সেটা হচ্ছে আমার সমাপনী মজুদ। মজুদ কম, মজুদ হচ্ছে সম্পদ কম, আর ব্যয় বেশি হচ্ছে। আর যদি আমি ফিফো অনুসরণ করি তাহলে নীতিমালার উল্টোটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্যার কয়টা পর্যন্ত ক্লাস হবে? না শেষ ক্লাস, আর করাবো না, মাথায় আর লোড নিবে না, ওদের মাথায় আর লোড নিবে না। বুঝতে পারছেন? তানহা সুচি না কেন? বাকিরা বুঝছেন ভাইয়া? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। কারণ আমাকে কি করতে হবে? সম্পদ কম দেখাইতে হবে, আমাকে ব্যয় বেশি দেখাইতে হবে। তার মানে নিচের যেগুলো আমি বিক্রয় করবো এগুলো হচ্ছে আমার জন্য ব্যয়। তার মানে ব্যয় দাঁড়াবে 50, যেটা অবিকৃত থেকে যাবে সেটা সমাপনী মজুদ। তার মানে সম্পদ কম ব্যয় বেশি। নীতিমালা কোনটা? নীতিমালা রক্ষণশীলতা। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে মুদ্রা সংকোচন, দাম কমে যাওয়া অবস্থায়। দাম কমে যাওয়া। স্যার আচ্ছা আরেকবার বলতেছি। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, 12 অবস্থায় আমার কি করতে হবে? ব্যয় বেশি দেখাইতে হবে। ব্যয় বেশি দেখানোর জন্য নিচের গুলো বিক্রয় করতে হবে, আর উপরের গুলো অবিকৃত থেকে যাবে। যেটা অবিকৃত সেটা সমাপনী মজুদ। তার মানে অবিকৃত আছে 10 টাকার পণ্য, 15 টাকার পণ্য, তার মানে সেটা কম, তার মানে সম্পদ কম। যেটা বিক্রয় করতেছি সেটা বেশি টাকার মূল্য, তার মানে আমার কি? আমার ব্যয় বেশি হয়ে যাবে, ব্যয় বেশি। এখন আমাদের আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ভাইয়া মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন, অর্থের মূল্য কি হয়ে যাওয়া ভাইয়া? অর্থের মূল্য কমে যাওয়া। কিভাবে কমে যাচ্ছে? ধরেন 15 টাকার পণ্য 10 টাকা হইছে, 60 টাকা হইছে, 8 টাকা হইছে, আচ্ছা 8 টাকা না, এটা হইছে 5 টাকা। এখানে কি হচ্ছে ভাইয়া? আমার অর্থের মূল্যগুলো কমে যাচ্ছে। এখন অর্থের মূল্য কমে গেলে আমার কি করতে হবে ভাইয়া? আমার অর্থের মূল্য যদি কমে যায়, আমি মুদ্রা সংকোচনে ফলো করব কাকে? মুদ্রা যদি সংকোচন হয় আমি ফলো করব ফিফোকে। আমি ফলো করব ফিফো পদ্ধতি, মানে আগের গুলো আগে বিক্রয় করে দিব। এগুলো বিক্রয় করলে এটা হবে ব্যয়, তার মানে ব্যয় দাঁড়াবে কত? এখানে আপনার ধরেন ব্যয় দাঁড়াবে 25 টাকা, আর এটা থাকবে অবিকৃত, তার মানে এখানে আপনার মজুদ দাঁড়াবে 13 টাকা। তার মানে ব্যয় বেশি সম্পদ কম, ব্যয় বেশি সম্পদ কম। কোন নীতিমালা ভাইয়া? রক্ষণশীল নীতিমালা। তার মানে মুদ্রাস্ফীতি অবস্থায় লিফো, সংকোচন অবস্থায় ফিফো। বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন এখন? বুঝতে পারছেন? একটা হচ্ছে সংকোচন আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি। দুইটা অবস্থায় রক্ষণশীলকে অনুসরণ করতেছি। কিভাবে বোঝাই দিতে পারবেন যেন অন্য কাউকে এভাবে ধরে ধরে বোঝেন যে আমার নীতিমালা এভাবে বলছে, তার জন্য আমি এই কাজটা করতেছি।
বলেন ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া সবার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা সবার? ওই বন্ধু একটা ক্লিয়ার সবার ভাইয়া? সবার ক্লিয়ার? ওকে, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ওকে, সবার ক্লিয়ার। পারা যাবে, পারা যাবে তাহলে, পারা যাবে তাহলে। এখন ওকে ক্লিয়ার। আজকে এতটুকু থাকুক, আজকে এতটুকু থাকুক। যা লোড নিছেন মাথার মধ্যে, অনেকের অনেক রকম সমস্যা ছিল, অনেক বেসিক ক্লিয়ার করতে পারছেন, অনেক বেসিক ক্লিয়ার করতে পারছেন। এখন বলেন ভাইয়া ক্লাস কেমন লাগছে? অনেকে নতুন ক্লাস করছেন, অনেকে নতুন, বলেন ক্লাস কেমন লাগছে? মার্কারেরও কালি শেষ, ক্লাস কেমন লাগছে বলেন? আরো অনেক পড়ার বাকি ছিল, আরো অনেক পড়ানোর বাকি ছিল, কিন্তু আজকে এতটুকু দরকার নাই। যা পড়ছেন এগুলো মাথায় ধরে রাখেন, সামনে আরো ক্লাস দিব, আরো অনেক সমস্যার সমাধান করাবো, আরো অনেক বেসিক পড়াবো, সময় আছে। বাট বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সো কি করা লাগবে? এগুলো আমাদেরকে মাথায় ধরে রাখবে, এগুলো আমাদেরকে মাথায় ধরে রাখা লাগবে যে ভাইয়া কি পড়াইছে, কিভাবে বুঝাইছে, এগুলো যাতে আমি অ্যাপ্লাই করি, যাতে আমার কোনো যাতে কোনো কি হয় না, যাতে কোনো ভুল না হয়। করের প্রশ্নগুলো, আচ্ছা কর নিয়ে সমস্যা সমাধান করে দিও ভাইয়া, প্লিজ ক্লাসগুলো নিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ। করের প্রশ্ন, কর এটা আরো ইজি, কর আরো যে 100 ধরে বাইগুলো, আচ্ছা করে দিব, করে দিব। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইমপ্রেশন, আচ্ছা ইমপ্রেসিভ ছিল, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আরো প্রশ্ন সিলেক্ট করছিলাম, আরো প্রশ্ন সিলেক্ট করছিলাম। সো মোটামুটি আরো প্রায় 12-15টার মতো প্রশ্ন ছিল। ইনশাল্লাহ এগুলো আমি সামনে করা দিব, আমি সামনে করা দিব। মনে করেন আপনার ক্লাস মানে আছে 100% টপিক ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ, অসাধারণ। আগে কেন করলাম না? আচ্ছা আগে কেন করলাম না, এটা হচ্ছে আপনি জানেন, আপনি ভালো করে। সো যারা ক্লাস করছেন আলহামদুলিল্লাহ, তোমার জন্য ক্লাস করলাম আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সো একটু চেষ্টা করবেন ক্লাসগুলো করার জন্য, বন্ধুদেরকে শেয়ার করার জন্য, কারণ অনেকের অনেক সমস্যা। সো আমরা আমাদের সমস্যা কোথায় ভাই? আমরা বেসিকটা জানি না, আমরা আমাদেরকে বলছে মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। ভাই কতটুকু মুখস্থ করা যায়? একটা বই তো আমি কখনো সম্পূর্ণ মুখস্থ রাখতে পারবো না, সেজন্য আমাকে সবকিছু বুঝে বুঝে পড়া দরকার, তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার, আমি অ্যান্সার করতে পারবো, আমি বুঝতে পারবো যে এটা সঠিক অ্যান্সার কেন হয়েছে, বাকিটা কেন হয় নাই। তখনই আমার মোটামুটি হিসাব বিজ্ঞান ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো হাতে আছে আর 2 মাস, সো এখন আর কোনো ফাঁকিবাজি করা যাবে না। এক্সাম চলতেছে, ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সপ্তাহে অন্তত 2টা ক্লাস হইলেও থাকবে। সো ইনশাল্লাহ সব কিছু চলবে। পেজে অ্যাক্টিভ থাকেন, বন্ধুদেরকে একটু ইনভাইট করে রাখেন। আচ্ছা, সো এতটুকুই, এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমি জানাই দিব, পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সাথে, পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সাথে। আর কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিট আমি সময় দিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এছাড়া আমি আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? সো প্রায় আমরা 1.5 ঘন্টা মোটামুটি বলতে গেলে আমরা 30+ MCQ সমাধান করছি। আমি সে ফার্স্ট দিন থেকে ভাইয়া ক্লাসগুলো করতেছি, অনেক ভালো লাগে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকিরাও ক্লাস করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বেস্ট কিছু পেয়ে যাবেন। বেস্ট ভাই পেইড বেচে পর্যায়ে কোন ভর্তি হওয়া যাবে? আচ্ছা পেইড বেচের ক্লাসগুলো শেষ, পেইড বেচের ক্লাসগুলো শেষ, আনবো সামনে আবার পেইড বেচ আনবো, এক্সাম বেচ আরেকটা আনবো, প্লাস পেইড বেচ আনবো ইনশাল্লাহ। পেইড বেচ আনবো, আমি আর পেইড বেচে ভর্তি নিচ্ছি না, ওদের মোটামুটি ওরা অনেক আগে ভর্তি, ওরা 2-3 মাস আগে ভর্তি হয়ে গেছে। সো এখন আর ওইগুলা সম্ভব না। ভাই ফ্রি ক্লাস আপনার কি কি আছে? আমি ওইগুলো করব। আচ্ছা ফ্রি ক্লাসগুলো ইয়াতে আছে, পেজের মধ্যে পেয়ে যাবেন, নিচের দিকে স্ক্রল করলে, অথবা এত স্ক্রল করার দরকার নাই, জাস্ট কোথায় যাবেন, পেজে ঢোকার পরে ভিডিও একটা অপশন আছে না, ভিডিও অপশনে চলে যাবেন। ভিডিও অপশনে যাওয়ার পরে দেখবেন এভারেজ ভিডিওগুলো আসবে। এবার ভিডিও আসলে ওইখানের মধ্যে দেখবেন 1 ঘন্টা প্লাস যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার ক্লাস, আপনি তো দেখতে পারবেন। আপনি ভিডিও অপশনে ক্লিক করলে ক্লাসগুলো পেয়ে যাবেন। এছাড়া একটু নিচে স্ক্রল করলে একটা ইউটিউব ক্লাসের লিঙ্ক পাবেন, ইউটিউবের ওইখান থেকে কিছু ক্লাস আছে, 5-6টা ক্লাস, ওগুলো একটু করে নেবেন। আমি যদিও তেমন একটা ভিডিও এখনো ছাড়তেছি না, ছাড়বো ইনশাল্লাহ আস্তে আস্তে ইউটিউবে, ওগুলো করে নেবেন। ওকে এতটুকুই, আর কথা না বাড়াই। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়ালেখার মধ্য দিয়ে থাকেন। পরবর্তী ক্লাসের আপডেট আমি পেজে জানাই দিব। ওকে, আসসালামু আলাইকুম।